আসসালামু আলাইকুম সবাইকে। আজকের লাইভ ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা কিন্তু জানো যে আমরা শর্ট সিলেবাস 21 এবং শর্ট সিলেবাস 22 এই দুটো ব্যাচকে আমরা টার্গেট করে কিন্তু আমাদের যে শর্ট সিলেবাসে যে ফ্রি কোর্সটা ছিল সেটা কিন্তু আমরা অলরেডি শুরু করে দিয়েছি। এর আগে তোমাদের ইয়াসিন ভাইয়া ক্লাস নিয়েছে, তোমাদের আব্দুর রহমান ভাইয়া ক্লাস নিয়েছে। একই রকমভাবে আমি কিন্তু চাচ্ছি আবারও শুরু থেকে তোমাদের এই কোর্সটা শুরু করার জন্য। তো তোমাদের প্রত্যেকের অ্যাটেন্ডেন্স এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা ক্লাসের জন্য অনেক বড় একটা ইফেক্ট পড়বে, কারণ তোমাদের প্রেজেন্ট থাকলেই আমাদের ক্লাস নিতে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে। আমরা কিন্তু তোমাদের কাছ থেকে অ্যাকচুয়ালি বেশি কিছু চাই না, শুধুমাত্র একটা জিনিসই চাই, সেটা হচ্ছে তোমরা রেগুলার ক্লাসের মধ্যে অ্যাটেন্ড থাকবে। আর আরেকটা হচ্ছে অবশ্যই নিজ নিজ টাইম লাইনে তোমরা তোমাদের ক্লাসটা শেয়ার করে দিবে, আর সাথে তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলকে মেনশন করে দিবে যেন তারাও এই ক্লাসগুলো করতে পারে। আর আমি একটু দেখি যে তোমরা আসলে কে কোথায় থেকে ক্লাসটা করতেছো, অবশ্যই এটা একটু চেক করতেই হবে, কারণ তোমাদের মধ্যে অনেকে আছে যারা কিনা ফাঁকি দেয়। তো আমি একটু দেখি যে তোমরা কতজন ক্লাসের মধ্যে চলে এসেছো। আর তোমরা কিন্তু অবশ্যই জানো যে আমরা একটা এক্সাম গ্রুপ খুলেছি, যেটা এখানে কিনা আমরা আমাদের বন্দি পাঠশালার মতোই সারা বছরই সেখানে আমরা ফ্রিতে এক্সাম নিব। তবে ভাইয়া কথা হচ্ছে যে আপনি কি হুট করে আসে একটা চ্যাপ্টার এক্সাম নিয়ে নেবেন? না ভাই, এরকম কোনো সুযোগই নেই। আমি আগেই বলে দিয়েছি আমাদের প্রাইভেট এক্সাম গ্রুপটা যেটা প্রত্যেকের জন্য ফ্রি, সেখানে আমি বলে দিয়েছি যে তোমাদের যে 1 তারিখ থেকে যে এক্সামগুলো শুরু হবে সেখানে প্রথম এক্সামটাই থাকবে হচ্ছে বহুপদী এবং বহুপদী সমীকরণের উপরে। তার মানে ভাইয়া আমরা কিন্তু হুট করে তোমাকে একটা চ্যাপ্টার দিয়ে বলবো না যে এইটার উপরে এক্সাম দাও। আমরা অবশ্যই তার উপরে ক্লাস নিব। ক্লাস নেওয়ার পরে আমরা সেটা এক্সামটা নিব তোমার মেধা যাচাই করার জন্য, তোমার মেরিট লিস্টটা প্রকাশ করার জন্য। বাট মেরিট লিস্টটা প্রকাশ করার জন্য একটা নির্দিষ্ট সময় তোমাকে এক্সাম দিতে হবে। ধরুন আমাদের এক্সাম টাইম যদি 2টার দিকে হয় বা 3টার দিকে হয়, তুমি যদি বলো যে ভাই আপনাদের 3টার দিকে এক্সাম টাইম, ঠিক আছে আমি 10টার দিকে গিয়ে এক্সাম দেবো, তাহলে তুমি কোনো মেরিট লিস্ট পাবে না। তো মেরিট লিস্ট পাওয়ার জন্য তোমাকে অবশ্যই একটা নির্দিষ্ট টাইমে গিয়ে এক্সামটা দিতে হবে। ওকে, তোমাদের মধ্যে অনেকে আমাদের ক্লাসটিতে জয়েন করে ফেলেছো, তো আমি চাই যে তোমরা তোমাদের বাকি ফ্রেন্ডদেরকেও মেনশন করে দাও, তারাও যেন এই ক্লাসটিতে জয়েন হয়ে পড়ে। আর নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্ট চলে এলে আমরা কিন্তু এই ক্লাসটা শুরু করে দিব। আর তোমাদের মধ্যে অনেকেরই অনেক ধরনের প্রশ্ন থাকে। আমি অনেকে লিখছো ভাই ঢাকা থেকে, চিটাগাং থেকে, আচ্ছা অনেক জায়গা থেকে তোমরা অ্যাকচুয়ালি ক্লাস করো। আমরা জানি যে আমাদের বন্দি পাঠশালা প্ল্যাটফর্মটা বাংলাদেশের 64টি জেলাতে পৌঁছে গিয়েছে। শুধু জেলা না, সেটা উপজেলা, থানা, গ্রাম, ইউনিয়ন প্রত্যেকটা পর্যায়ে চলে গিয়েছে। আর আমরাও চেষ্টা করতেছি তোমাদেরকে সর্বোচ্চটা সার্ভিসটা দিয়ে দেওয়ার জন্য। আমরা একদমই সময় নষ্ট করবো না, আমরা এখনই আমাদের এই ক্লাসটা শুরু করবো, সেটা হচ্ছে বহুপদী ও বহুপদী সমীকরণ। আর তোমরা জানো যে আমাদের ক্লাসটা অবশ্যই এখন পাওয়ার্ড বাই হচ্ছে এইচএসসি ক্রেজি কোর্স শর্ট সিলেবাস, সেটা আমাদের এখানে পাওয়ার্ড বাই। আর তোমরা জানো যে আমাদের শর্ট সিলেবাসের উপর অলরেডি বন্দি পাঠশালা কিন্তু একটা প্রিমিয়াম লেভেলে একটা কোর্স চালু করে দিয়েছে, এবং এই যে প্রিমিয়াম কোর্সটা আছে সেটা যে একদম রুটিন অনুযায়ী হবে, সেই রুটিনটা কিন্তু আমাদের বন্দি পাঠশালা পেজে কিন্তু পাবলিশ করা হয়েছে। একই সাথে আমাদের বন্দি পাঠশালা গ্রুপও কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। অর্থাৎ টানা 1 মাস আমরা যে আমাদের প্রিমিয়াম রেকর্ডেড ক্লাস এবং আমাদের যে লাইভ ক্লাস, মানে সরাসরি আমি নিজে যে লাইভ ক্লাস নিব, সেগুলো কিন্তু প্রতিটা রুটিন দিয়ে দেওয়া আছে। যেমন 5 তারিখে কী হবে, 6 তারিখে কী হবে, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, এবার প্রত্যেকটা দিন 5 তারিখ থেকে 5 তারিখ, অর্থাৎ জুনের 5 তারিখ থেকে তোমার জুলাইয়ের 5 তারিখ পর্যন্ত এই 1 মাস তুমি কখন কোন ক্লাস পাবে টাইম সহ তোমাকে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে শুধুমাত্র এইচএসসি 22 এই ব্যাচের জন্য। এখন অনেকে বলে ভাই এইচএসসি 21 এতগুলো ফিচার কেন পেলো না? কারণ ওই সময় আমরা অ্যাকচুয়ালি নানান কাজে অনেক কাজে ব্যস্ত ছিলাম, কারণ আমাদের তখন প্রিমিয়াম কোর্সটা কমপ্লিট করার দায়িত্ব ছিল, আমাদের 20 ব্যাচ ছিল, অনেক ঝামেলা ছিল। কিন্তু আমরা সকল বাধা পেরিয়ে আমাদের সব কিছু আমরা ঈদের আগে কমপ্লিট করে ফেলেছি। এই জন্য আমরা 2022 ব্যাচ থেকে আমরা আমাদের একদম প্রিমিয়াম লেভেলে যে সার্ভিসগুলো আছে সেগুলো আমরা এখন দেওয়ার চেষ্টা করছি। তার মানে আমরা বলবো না যে আমরা 21 ব্যাচকে আমরা খারাপ কিছু দিয়েছি। আমরা 21 ব্যাচের ক্ষেত্রে এখন সেই ফিচারগুলো আমরা ধীরে ধীরে অ্যাড করতেছি। যেমন আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে কিন্তু আমাদের নিজস্ব সার্ভারে আমরা আমাদের এক্সাম লিঙ্ক অ্যাড করতেছি। আমাদের অলরেডি আগামীকাল থেকে কিন্তু আমাদের তোমার লেকচার শিট অ্যাড করা শুরু হয়ে যাবে। তার মানে বুঝতে পারতেছে যে আমাদের 21 ব্যাচে কিন্তু এখন ধীরে ধীরে সেই ফিচারগুলো পেয়ে যাবে। বাট 22 ব্যাচের ক্ষেত্রে টোটালি ভিন্ন, তারা একেবারে সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছে। যেমন আমাদের লাইভ ক্লাস, আমাদের প্রিমিয়াম লেভেলের রেকর্ডেড ক্লাস, আমাদের লেকচার শিট, আমাদের এক্সাম সবই তারা একদম গুছিয়ে গুছিয়ে পেয়ে যাচ্ছে এখন রুটিন অনুযায়ী। তার মানে ভাইয়া তুমি যদি 22 ব্যাচের হয়ে থাকো আর তোমার যদি অনেক সময় নষ্ট হয়ে থাকে, ধরো তুমি কিছুই পড়ো নাই বা তুমি বিভিন্ন স্যারের কাছে গেছো বা বিভিন্ন জায়গায় পড়ছো, এখানে একটু ওখানে একটু, তো আমি তোমাকে বলবো যে তুমি অবশ্যই আমাদের প্রিমিয়াম কোর্সটিতে অ্যাড হয়ে যাবে, কারণ এখানে আমরা তোমাকে রুটিন অনুযায়ী পড়াবো। আর সেটা প্রায় 6 মাস
ব্যবধি বা 6 মাস ধরে আমরা তোমাকে সেই কোর্সটা কমপ্লিট করাবো। তো 6 মাস সময় তুমি যদি আমাদেরকে দিতে পারো তাহলে আমি বলবো যে এইচএসসি পরীক্ষাতে তোমার আর কোনো প্রবলেম থাকবে না, এবং তুমি আমাদের সাথে এক্সাম, তোমার লেকচার শিট, তোমার প্রিমিয়াম লেভেল রেকর্ডেড ক্লাস সবগুলো কমপ্লিট করার পরে তুমি একদম পারফেক্ট হয়ে যাবে একটা এইচএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করার জন্য। তা আমরা আর সময় নষ্ট করবো না, আমরা আমাদের ক্লাসটি এখনই শুরু করে দিব। তোমরা প্রায় অসংখ্য স্টুডেন্ট হয়ে গেছো, আর আমি আবার বলতেছি আমাদের এই বহুপদী ক্লাসটা শেষ করার পরে আমরা কিন্তু এক্সাম নিব, আর এক্সামের জন্য আমরা টোটালি ফ্রি একটা গ্রুপ খুলেছি, যে গ্রুপে তুমি গিয়ে আমাদের এক্সামটা দিতে পারবে। সেই গ্রুপের লিঙ্কটা আমি কিন্তু ক্যাপশনের মধ্যে দিয়ে দিয়েছি, অর্থাৎ গ্রুপের লিঙ্ক ক্যাপশনে দিয়ে দেওয়া আছে। একই সাথে আমাদের প্রিমিয়াম লেভেলে যে কোর্সটা আছে সেটারও লিঙ্ক ক্যাপশনে দিয়ে দেওয়া আছে। আমি আর সময় নষ্ট করবো না, আমাদের এই বহুপদী চ্যাপ্টারটা হচ্ছে বন্দি পাঠশালাতে একদম প্রথম একটা ক্লাস। এই চ্যাপ্টারের উপর আমি শুধুমাত্র এর আগে এমসিকিউ নিয়েছিলাম, কিন্তু আমি একাডেমিক বেসিকভাবে কোনো কিছু এখানে বুঝিনি। তো আজকে আমি একদম একাডেমিকলি বেসিকভাবে এই ক্লাসটা কিন্তু করাবো। ওকে, তো দেখো আমাদের বহুপদী অ্যাকচুয়ালি কাকে বলে। তো আমি দেখো আমাদের এখানে সবগুলো কিন্তু লিখে রেখেছি যে বহুপদী কি বা তার শর্ত কি, সবই কিন্তু দেখো লেখা আছে। তো আমাদের প্রথমটা হচ্ছে বহুপদী কি বা বহুপদী কাকে বলে। এটাই দেখো আমি এখানে লিখে রেখেছি বহুপদীর সংজ্ঞাটা। তার মানে ভাইয়া চ্যাপ্টার শুরু করার ক্ষেত্রে ওই যে কাকে বলে সেটাও কিন্তু আমি তোমাকে এখানে শিখিয়ে ফেলতেছি। দেখি তো বহুপদী কি অ্যাকচুয়ালি। তোমাকে বলা আছে এক বা একাধিক চলকের অঋণাত্মক। এখানে তোমাদের মধ্যে একটা প্রশ্ন থাকে যে ভাইয়া অঋণাত্মক বলতে আসলে কাকে বলে, এটা আমি বুঝাবো। অঋণাত্মক পূর্ণ সাংখ্যিক ঘাত ও ধ্রুবকের গুণফল সম্বলিত বীজগাণিতীয় রাশিকে বহুপদী বলে। তোমরা বলো ভাই এটা তো অনেক কঠিন হয়ে গেল, এটা তো আসলে বুঝতে পারলাম না। কোনো সমস্যা নাই, আমি প্রত্যেকটা বুঝাবো। তো এটা গেল বহুপদী কি, মানে বহুপদীর সংজ্ঞাটা আমি তোমাকে একদম এক্সাম্পল দিয়ে বুঝাবো, জাস্ট লিখে রাখছি বোর্ডে। 2 নম্বরে আমি তোমাকে বলছি ভাইয়া এই যে বহুপদী কি বা বহুপদী নিজস্ব একটা শর্ত আছে, এই শর্তটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। কারণ মনে রাখবে যে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি এবং বিভিন্ন বোর্ড পরীক্ষাতে এটা কিন্তু এমসিকিউতে চলে আসে যে বহুপদীর অ্যাকচুয়ালি যে শর্তগুলো আছে সেই শর্তগুলোর উপর ভিত্তি করে তোমাকে তারা এক্সাম্পল দিয়ে বলবে যে এই সমীকরণটা কি তোমার বহুপদী নাকি বহুপদী না। তখন তুমি যদি ভাই শর্ত না দাও তখন কিন্তু বলতে পারবে না যে এটা অ্যাকচুয়ালি বহুপদী হবে নাকি বহুপদী হবে না। ওকে, তো দেখো যে শর্তগুলো কি, তোমাকে বলা হয় যে চলকের ঘাত বা পাওয়ার অঋণাত্মক, মানে অঋণাত্মক আর ঋণাত্মকের মধ্যে পার্থক্য কি এখন বুঝাচ্ছি। আর 2 নাম্বার হচ্ছে যে আমাদের যে ঘাত বা পাওয়ারটা থাকবে সেটা অবশ্যই হতে হবে পূর্ণ সংখ্যা। প্রথম কথা হচ্ছে দেখো এক্সাম্পল, আমি তোমাকে এক্সাম্পল দিয়ে বুঝাবো। আমি তোমাকে এক্সাম্পল একটা দিলাম, সেটা হচ্ছে যে ধরে নাও যে এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে বি এক্স প্লাস হচ্ছে সি। তো এটা আমাদের বহুপদ, এটা কিন্তু বহুপদীর সমীকরণ না, এটা একটা রাশি। কেন রাশি? কারণ আমি ইকুয়াল টু তোমাকে কিছু দিই না, ইকুয়াল টু দিয়ে যেখানে সামথিং দিতাম তাহলে এটা একটা কি হতে পারে সমীকরণে যেত। তার মানে আমি তোমাকে এটা একটা জাস্ট রাশি দিলাম, দিয়ে বললাম যে অ্যাকচুয়ালি এটা কি আমাদের বহুপদীর মধ্যে পড়বে নাকি বহুপদীর মধ্যে পড়বে না। তুমি প্রথমে একটু চিন্তা করে দেখো যে আমাদের এই বহুপদীর মধ্যে কয়টা পদ আছে। ভাইয়া এখানে আমার একটা পদ আছে, দুইটা আছে, তিনটা পদ আছে। তার মানে ভাইয়া মনে রাখবা যে বহুপদী হওয়ার জন্য তোমার একটা পদও থাকতে পারে, জাস্ট আমি বললাম যে এক্স, এটা আমার একটা বহুপদী। তার মানে ভাইয়া মনে রাখবা যে বহুপদী হওয়ার জন্য একটা পদও থাকতে পারে, আবার কি বলতো একাধিক পদও থাকতে পারে। তার মানে আমার একটা পদও থাকতে পারে, আমার কি একাধিক মানে কি দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ইচ্ছা মতন থাকতে পারে। ওকে, তার মানে আমি বললাম যে হ্যাঁ ভাই এটা আমার একটা বহুপদী। এখন কথা হচ্ছে ভাইয়া এটা যে আসলেই বহুপদী সেটা আমি বুঝবো কিভাবে। তুমি একটু চিন্তা করে দেখো যে এটার ক্ষেত্রে আমরা চলক চিনি কিনা। হ্যাঁ ভাই চলক তো চিনি, যে এক্সটাকে আমরা সাধারণত চলক বলে থাকি, ঠিক আছে। আমার এখানে এটা হলো চলক, এটা হলো চলক, আর এটাকে আমরা কি বলি ধ্রুবক বলে থাকি। আর চলকের সাথে যেটা আছে এ বি, এটাকে আমরা কি বলে থাকি সহগ বলে থাকি। এখন তুমি একটু চিন্তা করে দেখো তো যে আমি যেখানে চলককে যে পাওয়ারটা দিছি, এখানে দিচ্ছি 2, এখানে দিচ্ছি 1, আর এখানে চলকের পাওয়ার আছে ভাই, এখানে চলকের পাওয়ার কত বলতো 0। তার মানে এই যে চলকের যে পাওয়ারগুলো আছে, এই চলকের পাওয়ারগুলো কি ভাই ঋণাত্মক আছে? না ভাই আমি এখানে চলকের কোনো পাওয়ার ঋণাত্মক দেখতেছি না। গুড ভাইয়া, এই চলকের পাওয়ারগুলোর মধ্যে তুমি কি কোনো ভগ্নাংশ দেখতেছো? না ভাই আমি এখানে ভগ্নাংশ দেখতেছি না। তার মানে চলকের যে পাওয়ারগুলো আছে 2, 1, 0, এগুলো অ্যাকচুয়ালি কি ভাই, এগুলো পূর্ণ সংখ্যা। তো আমি কিন্তু বলতে পারি যে 0, 1, 2, 3 এগুলো কি বলতো পূর্ণ সংখ্যা। কিন্তু ভাই পূর্ণ সংখ্যাতে আপনার -1, -2 এগুলো তো পূর্ণ সংখ্যা। হ্যাঁ এগুলো তো পূর্ণ সংখ্যা, কিন্তু এই যে অঋণাত্মক বলছে, এই অঋণাত্মক মানে বুঝে নিবা যে এই যে মাইনাস দিকটা আর হবে না, মাইনাস দিকটা কি বলতো হবে না। তার মানে ভাই মনে রাখবা যে যখন তোমাকে অঋণাত্মক বলবে তখন সেটা শুরু হয় কি বলতো 0 থেকে। তোমাকে যখন বলা হয় যে ঋণাত্মক সংখ্যা, ঠিক আছে, যদি তোমাকে কখনো বলা হয় ঋণাত্মক সংখ্যা তখন তুমি শুধুমাত্র মনে রাখবা যে -1, -2, -3, -4। আর যখন তোমাকে বলবো অঋণাত্মক সংখ্যা তখন অ্যাকচুয়ালি 0 থেকে শুরু হবে। তাহলে ভাই ধনাত্মক সংখ্যা কোথা থেকে শুরু হয়? তো ধনাত্মক সংখ্যা তোমরা জানোই যে আমাদের যেগুলো পজিটিভ মান সেগুলোকে আমরা ধনাত্মক সংখ্যা বলে থাকি। আর পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা মানে অ্যাকচুয়ালি কি বলতো গোটা গোটা নাম্বারগুলো। তার মানে আমি বলতে পারি যে এই যে আমার বহুপদীটা আছে, এই বহুপদীটা কিন্তু আমার কি বলতো যে
পূর্ণ সংখ্যা এবং কি বলতো অঋণাত্মক, তার মানে এটা আমি একটা বহুপদী বলতে পারি। তো এই প্রথম এক্সাম্পলটা আমাকে একটা বলতো বহুপদী। এবার আমি তোমাকে একটা ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। কি এক্সাম্পল দিব? আমি তোমাকে বললাম হ্যাঁ বলো তো যে ax-2 এটা কি আমাদের বহুপদী নাকি বহুপদী না? তো তুমি একটু চিন্তা করে দেখো যে আমার এখানে যে এক্স এর যে পাওয়ারটা আছে ভাই, এই এক্স এর পাওয়ারটা কি আমার অঋণাত্মক বা পূর্ণ সংখ্যার মধ্যে পড়ছে কিনা? তাহলে না ভাই, এটা তো আমার অঋণাত্মক না, এটা আমার কি ঋণাত্মক। তার মানে বলবা যে এটাকে কি নয় বলতো? বহুপদী নয়, বহুপদী নয়। ওকে, এরপর আমি তোমাকে আরেকটা এক্সাম দিলাম যে ax 3/2 প্লাস 3x½ প্লাস 5, এটা দিয়ে বললাম যে ভাই বলো তো যে এটা তোমার বহুপদী নাকি বহুপদী নয়? তাহলে ভাই এটা বহুপদী না। কেন না? কারণটা হচ্ছে ভাইয়া, এটা যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা কি বলতো? ভগ্নাংশ। তার মানে যদি ভগ্নাংশ হয় তাহলে কিন্তু কখনোই হবে না। তার মানে আমরা মনে রাখবো যে চলকের পাওয়ার যদি অঋণাত্মক হয় আর পূর্ণ সংখ্যা হয় তাহলেই কেবলমাত্র সেটা কী হবে বলতো? আমাদের বহুপদী বা বহুপদী সমীকরণ, যদি আমি =0 দিয়ে দিই। এখন তোমরা আমাকে শুধু এতটুকু বলবা যে ভাইয়া এই জিনিসটুকু ক্লিয়ার হতে পেরেছো কিনা যে বহুপদী অ্যাকচুয়ালি আমরা যে বহুপদী শর্ত দিয়ে যে আমরা এক্সাম্পল করলাম এই এক্সাম্পলটা তোমরা ক্লিয়ার হতে পেরেছো কিনা? ওকে, তো আমি তোমাকে বলেছি যে আমি এই যে তোমাকে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম, মনে রাখবা যে এই এক্সাম্পল দিয়ে কিন্তু আমরা যখন এমসিকিউ তোমাদের যখন এক্সাম নিব তো এক্সামের মধ্যে কিন্তু অবশ্যই আমাদের কিন্তু এই বহুপদী কি এবং বহুপদী শর্ত দিয়ে আমি তোমাকে যে এক্সাম্পলগুলো বুঝিয়েছি এখান থেকে কিন্তু মাস্ট একটা এমসিকিউ থাকবে। ওকে, আমি কেন যেন কমেন্ট দেখতে পারতেছি না, তো আমি আবার একটু ট্রাই করি। ওকে, হ্যাঁ ওকে, অনেকে লিখছো ক্লিয়ার ভাই, তার মানে আমি বুঝে ফেলছি তোমরা এতটুকু জিনিস বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি বহুপদী কি আর বহুপদী শর্তটা কি। আমরা আশা করি এতটুকু জিনিস ক্লিয়ার হতে পেরেছি। এরপরে আমরা মজার এখন একটা জিনিস শিখব, এটা আমি মুছে ফেলি। ওকে ওকে ওকে, এখন আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে যে মূল। এই যে মূল, এই মূল মানে আমরা অনেকে বুঝি না যে ভাই আসলে মূল বলতে কি বোঝায়, যে আসলে মূল কি। মূল আমি যেখানে বলি বীজ কি বা মূল কি, এই দুটো একই কথা। বীজ বলুক বা মূল বলুক, যাই বলুক না কেন, আমরা মনে রাখবো যে মূল বলুক বা বীজ বলুক সেটা হচ্ছে আমাদের চলকের মান। চলকের মানকে আমরা বলবো হচ্ছে মূল বা কি বলতো বীজ। আর তুমি তো বলবো যে ভাই এটা বুঝি নাই যে মূল বা বীজ বলতে অ্যাকচুয়ালি কেমনে চলকের মানকে বোঝায়। ওকে, একটু লক্ষ্য করো, আমি এখানে বললাম 2x-3, হ্যাঁ এটা আমার অবশ্যই রাশি, তো আমি = বললাম 0, তার মানে অবশ্যই আমি বলতে পারি এটা একটা আমার কি বলতো বহুপদী সমীকরণ। ওকে, তার মানে 2x-3 আমি ধরলাম 0। তো আমি এখান থেকে কি বলতে পারি ভাই? আমি এখান থেকে বলতে পারি x হচ্ছে 3/2। তার মানে মনে রাখবে ভাইয়া যে এই যে x, এই xটাকে আমি বলতে পারি কি বলতো মূল বা কি বলতো বীজ। তার মানে x = 3/2, আমরা কি বলি না যে ভাই এটা হচ্ছে একটা x এর মান। তার মানে এই মূল বা বীজ বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় বলতো? চলকের মানটাকে বোঝায়। এখন তোমাদের মধ্যে প্রশ্ন হতেই পারে যে ভাইয়া এই যে আপনি x = 3/2 লিখলেন বা এটাকে আপনি মূল বা বীজ বললেন, মূল বা বীজ তাহলে কি সবসময় একটাই হবে? ওকে, এই প্রশ্ন আমি তোমাকে বলছি অ্যান্সার। আমার এই চলকের পাওয়ার কত? ভাইয়া আমার প্রথম সমীকরণে চলকের পাওয়ার হচ্ছে 1। তার মানে ভাই মনে রাখবা এটার মূল বা বীজ হচ্ছে একটাই। তার মানে যার চলকের পাওয়ার যত তার মূল বা বীজ ততটাই হবে। যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দিই যে x² - 5x + 6 = 0। এটা সবাই জানো যে ভাই এটা একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এটা যে একটা দ্বিঘাত সমীকরণ হয়ে থাকে আর এটা সর্বোচ্চ পাওয়ার কত? ভাই এটা সর্বোচ্চ পাওয়ার 2 আর এটা সর্বোচ্চ পাওয়ার 1 ছিল। তার মানে এটার সর্বোচ্চ পাওয়ার যদি 2, তার মানে এটার মান বা x এর মান কয়টা বের হবে? x এর মান 2টা বের হবে। তার মানে বুঝে নেব যে এখানে অ্যাকচুয়ালি মূল আছে কয়টা? 2টা। তা আমি এখান থেকে বলতে পারি যে x² - হচ্ছে 3x - 2x + 6 = কত? 0। তো এখান থেকে তুমি যখন বের করবা তখন একটা পাবো হচ্ছে 3 আর একটা পাবো কত? 2। তার মানে এখন তুমি আমাকে বলতো ভাইয়া যে এখানে তুমি x এর মান অ্যাকচুয়ালি কয়টা পাও? ভাই আমি এখানে x এর মান 2টা পাই। তার মানে আমার যদি এখানে x এর বা চলকের সর্বোচ্চ পাওয়ার 2, তার মানে আমি এখানে মূল বা বীজ পাই কয়টা? 2টা। তার মানে আমরা এতটুকু জিনিস ক্লিয়ার হয়ে গেলাম যে যখন আমাকে তারা বলবে যে মূল বা বীজ, তা আমি যেন ভয় না পাই। মূল বা বীজ বলতে এখানে অ্যাকচুয়ালি চলকের মানটাকে বোঝাচ্ছে। একই রকমভাবে যদি তোমাকে x এর পাওয়ার কিউব দিয়ে দেয়, তার মানে বুঝে নিবে যে এখানে মূল বা বীজ আছে কয়টি? 3টি। তার মানে আমরা এতটুকু জিনিস ক্লিয়ার যে x এর পাওয়ার যত হবে
সেই সমীকরণের ততগুলো মূল বা ততগুলো বীজ থাকবে। আমি দেখছি অনেক সময় পরীক্ষাতে তারা বীজ দেয়, স্টুডেন্টরা মাথা চুলকায়, আরে ভাই বীজ মানে আবার কি? ভাই বীজ বা মূল হচ্ছে একই রকম কথা। আর এই মূল বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? চলকের মান। খাতায় লিখে রাখো, মূল বলতে চলকের মানকে বোঝায়। ওকে, তা আমি আশা রাখতে পারি তোমাকে এইটুকু জিনিস ক্লিয়ার করতে পেরেছি যে আসলে মূল বা বীজ বলতে আসলে চলকের মানটাকে বোঝায়। ওকে, হ্যাঁ দেখছি যে, হ্যাঁ গুড, অনেকে দেখতেছি তোমরা কমেন্ট করতেছো যে ভাইয়া হ্যাঁ বুঝতে পেরেছি, গুড। হ্যাঁ, যারা সালাম দিচ্ছ প্রত্যেকে ওয়ালাইকুম আসসালাম। একজন লিখছে কোন বই? তা আমি এখানে বলবো না অ্যাকচুয়ালি কোন বই, তুমি যে কোনো বই তুমি ফলো করো না কেন, তুমি কিন্তু দেখবে যে এই টপিকসগুলো তোমার আছে। আর আমি কিন্তু এখানে প্রায়োরিটি দিই হচ্ছে বিভিন্ন বোর্ডের প্রশ্ন, এবং আমি চেষ্টা করি যে এখানে বিভিন্ন ভার্সিটি কিছু এমসিকিউ নিয়ে আসার জন্য, যেন তোমরা একটা একাডেমিক ক্লাসের মধ্যে যেন একটা অ্যাডমিশনের ফ্লেভার পাও। যে আমি যখন বলবো আরে ভাই এই অঙ্কটা একাডেমিকও আসছে বা তোমার এইচএসসি পরীক্ষাতে আসছে, এটা তোমার ঢাকা ভার্সিটিতে আসছে, তখন তুমি কিন্তু বলো আচ্ছা তাই তো, ঢাকা ভার্সিটির প্রশ্ন এত সহজ হয়, তার মানে কি বোর্ডের প্রশ্ন করলেও অনেক সময় দেখা যায় যে ভার্সিটির প্রশ্ন কমন পাওয়া যায়। তো তোমার পড়াশোনা আগ্রহ তখন আরও বেশি বেড়ে যাবে। আমি একই রকমভাবে কিন্তু আমাকে বিভিন্ন ম্যাথ করানোর মাধ্যমে, বিভিন্ন বোর্ডের ম্যাথ করানোর মাধ্যমে আমি কিন্তু তোমাকে এখানে ঢাকা ভার্সিটি শুরু করে অন্যান্য ভার্সিটিও কিন্তু বেশ কিছু এক্সাম্পল দেখাবো। তো আমি আবারও বলবো যে তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডস সার্কেলকে মেনশন করে দাও, আর অবশ্যই নিজ নিজ টাইমলাইনে শেয়ার করে দিবে যেন বেশি সংখ্যক ফ্রেন্ডরা এই ক্লাসটা করতে পারে। ওকে, অনেকে লিখেছো যে ক্লিয়ার ভাইয়া। তো আমাদের মূল বা বীজ বলতে অ্যাকচুয়ালি আমরা চলকের মানকে বুঝে থাকি। ওকে, এখন আমি সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক্সে যাব। এটা এতক্ষণ আমরা বেসিক নিয়ে কথাবার্তা বললাম, এখন আমরা আরও বেসিক শিখবো। সেটা হচ্ছে কি, যে নিশ্চয়ক হতে মূলের প্রকৃতি নির্ণয়। মূল মানে আমি কিন্তু বলে দিচ্ছি ভাইয়া যে চলকের মানটাকে বোঝায়। এখন কথা হচ্ছে দেখো, যে আমি যদি তোমাকে বলি যে এখানে আমি লিখলাম যে এক্স ইকুয়াল টু হচ্ছে 1, তারপর আমি লিখলাম যে তোমার এক্স ইকুয়াল হচ্ছে টোয়াইজ আই, এখানে লিখলাম যে এক্স ইকুয়াল টু কী লেখা যায়, এক্স ইকুয়াল টু হাফ, এখানে লিখলাম যে এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস হাফ, এরকম কিছু লিখলাম। এখন আমি যদি তোমাকে বলি যে হ্যাঁ বলো তো যে এটার মূলের প্রকৃতি বা এটার মূলটা দেখতে কীরকম, তুমি বলো ভাই এটা এক্স ইকুয়াল টু 1 যদি আমি বলি 1 অ্যাকচুয়ালি কি, বলো ভাই 1 দেখতে বাস্তব সংখ্যা, হ্যাঁ ঠিক আছে 1 বাস্তব সংখ্যা। একই রকমভাবে 1 কিন্তু একটা কি বলতো পূর্ণ সংখ্যা বলা যায়, হ্যাঁ ভাই 1 একটা বাস্তব সংখ্যা এবং এটা পূর্ণ সংখ্যা। ওকে, তার মানে এই যে আমি বললাম যে এই মূল এক্স হচ্ছে চলকের মানকে আমি মূল বলতেছি, তাহলে এই মূলটা যে আমি বললাম যে এটা মানে অ্যাকচুয়ালি আমার বাস্তব সংখ্যা এবং এটা একটা কি পূর্ণ সংখ্যা, তার মানে বুঝাইলো যে কি বলতো এটা তার প্রকৃতি। আমি যদি বলি যে মানে কোন একটা মানুষের প্রকৃতি নিয়ে কিন্তু আমরা কথা বলতে পারি, যে সে মানুষটার আর ভালো দিকগুলো এবং খারাপ দিকগুলোকে কিন্তু আমরা তার প্রকৃতি বলতে পারি, যে এই মানুষটার প্রকৃতি বলতে ভালো দিক বা খারাপ দিকটা আমি বুঝতে পারি। তার মানে এখানে 1 বলতে কিন্তু আমি বুঝাবো যে অ্যাকচুয়ালি এই মূলের প্রকৃতিটা কীরকম। বললাম যে হ্যাঁ ভাই এটা বাস্তব এবং কি পূর্ণ সংখ্যা। আমি যদি তোমাকে এটা নিয়ে বলি যে বলো তো ভাই এই মূলটার প্রকৃতি কীরকম, তো বলো ভাই এই মূলটার প্রকৃতি হচ্ছে জটিল সংখ্যা। কেন? কারণ যে এখানে আই আছে, এটা আমরা সেকেন্ড ইয়ারে বা আমাদের সেকেন্ড চ্যাপ্টার জটিল সংখ্যাটা আমরা দেখে এসেছি। এটা বললাম যে এক্স ইকুয়াল টু হাফ কি, তাহলে এটা তো হাফটা একটা বাস্তব সংখ্যা, ঠিক আছে, বাট এটা কিন্তু এখন পূর্ণ সংখ্যা, এটা কিন্তু একটা আমাদের ভগ্নাংশ, তার মানে এটা তো একটা কি প্রকৃতি। এটা আমরা কি বলতে পারি, হ্যাঁ ভাই এটা আপনার বাস্তব সংখ্যা কিন্তু আমরা ভগ্নাংশ আবার কি নেগেটিভ। তার মানে এই যে আমরা এটা দেখে যে বলে ফেলতে পারছি যেটা দেখতে কীরকম, এই দেখতে কীরকম সেটা বলতে অ্যাকচুয়ালি আমরা কি বলছি মূলের প্রকৃতি বলতেছি। আর নিশ্চয়কটা অ্যাকচুয়ালি কি, তুই মনে রাখবা যে তোমার একটা নির্দিষ্ট অংশ থেকে তুমি যদি ওই নির্দিষ্ট অংশে তুমি সিলেক্ট করে নিয়ে আসো, ওই সিলেক্ট করা অংশটা থেকে তুমি নিশ্চিত করে বলে দিতে পারবে যে অ্যাকচুয়ালি এই মূলের প্রকৃতি বা অ্যাকচুয়ালি এই এক্সের মানটা কীরকম, সেটা আমি তোমাকে এখনো বুঝাবো। তার মানে তুমি মনে রাখবে যে নিশ্চয়ক বলতে নিশ্চিত করে মানটা বলা যাবে এরকম কোনো একটা অংশ নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আর মূলের প্রকৃতি বলতে অ্যাকচুয়ালি আমার এই এক্সের মানটা কীরকম সেটা আমাকে এখানে বুঝিয়ে বলতে হবে। আমি দেখছি ক্লাসে যে অনেকে বুঝে না যে ভাইয়া প্রকৃতি বলতে এখানে কী বোঝাচ্ছে, প্রকৃতি বলতে অ্যাকচুয়ালি ভাই এটাই বোঝাচ্ছে মূলের প্রকৃতি মানে এই যে এগুলো, যে অ্যাকচুয়ালি জিনিসটা কীরকম হবে। তো চলো আমরা সময় নষ্ট না করে
এই যে মূলের প্রকৃতি থেকে আমাদেরকে নিশ্চয়ক থেকে যে মূলের প্রকৃতি বের করতে হবে এরকম টাইপের আমাদের বোর্ডের এক্সাম এসেছে, এবং একই রকমভাবে এখান থেকে আমাদের বিভিন্ন ভার্সিটিতে, যদি বিশ্বাস করবেন বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এই টাইপটা থেকে প্রশ্ন এসেছে। তো আমরা যখন বন্দি পাঠশালা থেকে তোমাকে যখন এক্সাম নিব তখন কিন্তু আমরা অবশ্যই এখান থেকে কিন্তু মাস্ট কয়েকটা প্রশ্ন তোমাকে দিব। তো চলো আমরা এই টাইপটা খুব মনোযোগ সহকারে বুঝে ফেলি। তো আমাকে এর জন্য বোর্ডে অবশ্যই বেশ কিছু জিনিস লিখতে হবে, তো আমি এখন অবশ্যই সেটা লিখে ফেলবো। ওকে, তো চলো আমরা এখন চলে আসি নিশ্চয়ক। আমাদের এখনকার টপিকস হচ্ছে নিশ্চয়ক ও মূলের প্রকৃতি। এখানে একটা অন্য কালার ইউজ করি। ধরে নাও যে আমার ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু হচ্ছে কি বলতো 0। তো আমরা জানি যে এখান থেকে আমরা যখন এক্সের দুইটা মান পাই তার ক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac ডিভাইড বাই কি বলতো টুয়াইস a। মনে রাখবো ভাইয়ারা যে এই যে আমি এত ব্যাখ্যাতে যাচ্ছি না, এখানে এই যে রুটের ভেতরে যে b² মাইনাস 4ac আছে এটাকে বাইরে বের করে নিয়ে আসলাম, b² মাইনাস 4ac। অর্থাৎ রুটের ভেতরে আমার যে রাশিটা আছে এটাকে নিয়ে যদি আমি গবেষণা করতে পারি তাহলে আমি নিশ্চিত করে বলতে পারবো যে অ্যাকচুয়ালি ওই মূলটা প্রকৃতি কীরকম। কারণ আমি তোমাকে বলছি যে ভাই এক্স বলতে তার মূল বা বীজ বোঝায়, আর এক্স এর মান বলতে এটা তার মান, এক্স এর মান বলতে তার কি বলতো আমরা মূল বা বীজটাকে বুঝে থাকি। তাহলে আমাদের এক্স ইকুয়াল আমরা জানি যে এটাকে ভাঙালে আমরা দীঘার সমীকরণ একটা সূত্র পাই বিশাল বড়। তো এই সূত্র আমি লিখে ফেললাম, এটা আমাদের প্রত্যেকের জানা কথা। তো এই ভেতরে যে √b² মাইনাস 4ac আছে, এই b² মাইনাস 4ac-টাকে আমি বের করে নিয়ে আসলাম, নিয়ে এসে বললাম যে এটা হচ্ছে আমার ডি মানে আমি বললাম যে এটা হচ্ছে আমার নিশ্চয়ক। তো মনে রাখবা যে রুটের ভেতরের এই রাশিটাকে আমি গবেষণা করলে আমি বুঝতে পারবো অ্যাকচুয়ালি যে আমার অ্যাকচুয়ালি এক্স এর মানটা কীরকম হবে, সেরকম কীরকম কি সেটা আমি এখন তোমাকে বোঝাচ্ছি এখানে। তো আমাকে আগে জিনিসটা লিখতে হবে। 1 নাম্বার ডি মানে বুঝে নিবে যে ডি মানে আমি নিশ্চয়ক বুঝাচ্ছি। তো ডি ইকুয়াল যদি কখনো 0 হয়, অর্থাৎ আমার নিশ্চয়কটা অর্থাৎ ভেতরের রাশির মানটা যদি কখনো 0 হয়ে যায় তাহলে আমি বলবো যে আমার মূলগুলি কেন, কারণ এখানে দুইটা মূল থাকবে, কিন্তু যেহেতু এখানে প্লাস মাইনাস তার মানে বুঝে নেবে এখানে দুইটা মূল, আর যদি এখানে স্কোয়ার তার মানে আমার কিন্তু এখানে দুইটা মূল আসতে বাধ্য। ওকে, তাহলে মূলগুলো বাস্তব মানে জানো যে এখানে কোনো অবাস্তব কিছু থাকবে না। মূলগুলো বাস্তব, সমান এবং মূলত, এটা হচ্ছে তার বৈশিষ্ট্য। একটু পরে আমি আবার জিনিসটা ক্লিয়ারলি বুঝাচ্ছি। d> 0 অর্থাৎ আমার এই নিশ্চয়কটা অর্থাৎ এই রুটের ভেতরে মানটা যদি 0 থেকে বড় হয়ে যায় তাহলে আমার কাহিনী কী হবে সেটা আমি একটু দেখি। মূলগুলি বাস্তব হবে অসমান এবংটা এখানে বাদ দিই, এবংটা এখানে দিই, এবং ডি, এটা খুব ইম্পর্টেন্ট, ডি পূর্ণবর্গ সংখ্যা হলে মূলদ ও অপূর্ণ বর্গ সংখ্যা হলে অমূলদ। এই প্রত্যেকটারে আমি তোমাকে একটা করে এক্সাম্পল দিব, তাহলে আমি আশা রাখতে পারি যে তুমি একদম ক্লিয়ার হয়ে যাবে। আর d<0 হলে আমরা বলবো হচ্ছে মূলগুলো জটিল ও অনুবন্ধী। অনেক লিখে রাখছে এখানে আমার অনুবন্ধী। ওকে, আমার লেখার কাজ মোটামুটি কমপ্লিট। এখন আমি তোমাকে প্রত্যেকটা লাইন বোঝাবো। তা আমি তোমাকে প্রথমেই বলছিলাম যে আমি এখানে b² মাইনাস 4ac অর্থাৎ রুটের ভেতরে যে আমার রাশির মানটা আছে এটাকে আমি ডি বলে, এটাকে আমি বলছিলাম নিশ্চয়, অর্থাৎ এটার উপরে নিশ্চিত করে আমি বলতে পারবো যে আমার মূলের প্রকৃতিটা কীরকম। আর মূলের প্রকৃতি বলতে এখানে বেশ কয়েকটা জিনিস বুঝাবে, সেটা হচ্ছে বাস্তবকে বুঝাবে। বাস্তব বলতে গেলে আমরা জানি যে আমাদের যে সংখ্যা রেখাটা আছে এই সংখ্যা রেখাটাকে বলা হয় বাস্তব রেখা। তার মানে এই সংখ্যা রেখা যারা অবস্থান করে তারা অ্যাকচুয়ালি কী বলতো বাস্তব সংখ্যা। ওকে, আর মূলত বলতে কিন্তু আমরা জানি যে যাদেরকে আমরা p/q এই আকারে প্রকাশ করতে পারি তাদেরকে আমরা কি বলে থাকি বলতো মূলত সংখ্যা বলে থাকি। তারপরে অসমান মানে আমরা বুঝি। আরেকটা হচ্ছে অমূলত সংখ্যা। অমূলত বলতে কি যাদেরকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি না তারাই হচ্ছে আমাদের কি বলতো অমূলত।
আর জটিল সংখ্যা বলতে আমরা কি বুঝি? মানে জটিল সংখ্যা বলতে আমরা বুঝি যারা অবাস্তব, যারা এই বাস্তব রেখার মধ্যে অবস্থান করবে না, তাদেরকে আমরা কি বলি বলতো? জটিল সংখ্যা বলি। আর অনুবন্ধী মানে কি ভাইয়া? ভাই অনুবন্ধী মানে বোঝায় যে 2 + 3i, এটা যদি আমার একটা জটিল সংখ্যা হয়ে থাকে, তার অনুবন্ধী হচ্ছে আমার 2 - 3i, তার অনুবন্ধী হচ্ছে আমার 2 - 3i। এখন চলো আমরা ছোটোখাটো এক্সাম্পল দিয়ে এই জিনিসগুলো একটু বুঝে নিই। প্রথম কথা, ডি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে মূলগুলি বাস্তব, সমান এবং কি বলতো মূলদ হবে। তার মানে আমি যদি তোমাকে একটা ছোট্টখাটো একটা এক্সাম্পল দিয়ে বলি, যে ধরুন আমার এক্স ইকুয়াল টু কখন এরকম আসছে যে -2 ± √, আমি -2 করবেন হয় ইচ্ছা মতন ধরে নিচ্ছি, আমি -2 জাস্ট তোমাকে বোঝানোর জন্য, ডিভাইড বাই হচ্ছে এখানে তোমাকে 2 বললাম, আমি ইচ্ছা মতন এর মানে এখানে আমি 1 ধরে নিচ্ছি। তো তোমাকে বলছি ডি যদি 0 হয় তাহলে দেখো ডিটাকে আমি এখানে 0 ধরলাম, 0। তার মানে আমাকে তারা বলছে যে নিশ্চয়টাকে আমি এখানে 0 ধরবো, অর্থাৎ ডি ইকুয়াল টু 0। এই সামনে তুমি 3, 4 তোমার যা খুঁজে তুমি তাই ধরো, আমার কোনো আপত্তি থাকবে না। তো আমি ধরলাম এখানে 0। এখন তুমি একটু চিন্তা করে দেখো যে √0 মান কত? ঠিক আছে, √0 মান কত? তুমি বলো ভাই √0 মান তো 0 হয়, তাহলে ±0/2। এখন দেখো আমার ঠিক জিনিসটা এরকম চলে আসলো। এখন আমি কিন্তু প্রথমে একবার বলবো -2 + 0 / 2, -2 - 0 ডিভাইড বাই হচ্ছে 2। অর্থাৎ আমি এখানে 0 নেওয়ার পর আর 2 আমি ইচ্ছা মতো নিয়ে নিচ্ছি। এখন আমি +0 একবার বসালাম, একবার কি বলতো -0 বসালাম। এখন তুমি একটু চিন্তা করো যে +0 যদি চলে যায়, কারণ আমরা জানি +0 এখানে কোনো ভ্যালু নেই, -0 চলে গেল। তা দেখো তো যে এই মানটা আর এই মানটা কি দেখতে একই রকম নাকি ভিন্ন? হ্যাঁ ভাই একই রকম। তার মানে আমি এটাই বলছি, দেখো যে এটা অবশ্যই একটা বাস্তব সংখ্যা এবং সমান। দেখো -2/2 আর -2/2 একই মান দিবে। আর এটা কি বলতো মূলদ মানে কি? এটা p/q। তার মানে মনে রাখবা যে যখন ডি ইকুয়াল টু 0 হবে তখন আমার যে এক্সের যে মূলগুলো আসবে সেগুলো সবসময় কি থাকবে? একই রকম থাকবে। আর আরেকটা কথা হচ্ছে বাস্তব, আর বাস্তব হলে অবশ্যই সেটা কি বলতো? মূলদ, কারণ বাস্তবের ক্ষেত্রে আমাদের মূলদ আর অমূলদটা চলে আসবে। এবার হচ্ছে ডি গ্রেটার দেন 0। তো ডি গ্রেটার দেন 0 যদি হয় তাহলে আমরা মনে রাখবো যে এখানে অ্যাকচুয়ালি বাস্তব আর অসমান হবে। আর এখানে বেশ কিছু কথা বলছে, ডি পূর্ণবর্গ সংখ্যা হলে মূলদ আর তোমার অপূর্ণ বর্গ সংখ্যা হলে অমূলদ। তো এই জিনিসটা আমি তোমাকে একটু বুঝিয়ে দিই, এটা আমি মুছে দিই। তুমি একটু চিন্তা করো যে x ইকুয়াল টু, এখানে বললাম যে -b থাকলো সমস্যা নেই, +- √, হচ্ছে এখানে 2i দিলাম। এখন তুমি একটু চিন্তা করো যে এই রুটের ভেতরে যদি ডি এর থেকে বড় বলতে ভাই কি বোঝায়? একটা সংখ্যা রেখা তুমি যদি নাও, বড় বলতে এটাকে বোঝায়। অর্থাৎ এখানে 0 থেকে বড় মান হচ্ছে ডান দিকে। তাহলে দেখো 0 থেকে তুমি যখন এই দিকে মানগুলো চিন্তা করবা, এখানে আছে 1, 2, 3, এবার অনেক মান আছে, 16, 32, ঠিক আছে, 36, এরকম অনেক মান আছে, তাই না? অনেক মান আছে। তো একটু তুমি চিন্তা করো যে এই ধনাত্মক মানগুলোর মধ্যে কিছু আছে হলো পূর্ণবর্গ সংখ্যা আর কিছু আছে অপূর্ণ বর্গ সংখ্যা। বা এটা বুঝি নাই, পূর্ণ বর্গ সংখ্যা আমরা কাদেরকে বুঝি বলতো? 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, এগুলো কি পূর্ণবর্গ সংখ্যা না? এগুলো মানে কি? এটা মানে 1, এটা মানে 4, এটা মানে 9, এটা মানে কত? 16। এগুলো আমাদের পূর্ণবর্গ সংখ্যা। তার মানে আমি বলতে পারি এখানে আমার 1, 16, মাঝখানে 9 ছিল, তারপরে এই যে 36, এগুলো হচ্ছে আমার পূর্ণবর্গ সংখ্যা। তো এটাই তারা বলছে যে ডি গ্রেটার দেন 0 হলে বাস্তব আর অসমান তো হবেই, এটা একদম ফিক্সড যে এটা আজীবন হবে। কিন্তু এই বাস্তব আর অসমানের মধ্যেও আবার একটু কাহিনী করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যে যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে সেটা মূলদ হয়ে যাবে। অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা মানে কি? যদি কখনো ধরে নাও যে এখানে একটা 16 বসছে, কত বসছে? √16। তো √16 মানে আমরা কি জানি বলতো? সেটা 4 হয়ে যায়। তার মানে এটাকে ক্যালকুলেশন করলে তুমি এটাকে p/q আকারে নিয়ে যেতে পারবে। আর যদি কখনো তুমি দেখো যে ভুল করে এখানে তোমার কোনো কিছু আসে না, 17 চলে আসছে, তখন কিন্তু ভাই মনে রাখবে যে তুমি এই পুরো জিনিসটাকে তুমি যখন ক্যালকুলেশন করবে সেটা কিন্তু তোমার দেখা যাবে যে অসীম একটা নাম্বার চলে আসতে পারে। অর্থাৎ তুমি এটাকে কিন্তু p/q আকারে প্রকাশ করতে পারবে না, তখন সেটা কী হয়ে যাবে? অমূলদ হয়ে যাবে। আমি আবারও বলতেছি, ডি গ্রেটার দেন 0 হলে তুমি দেখবা যে 0 থেকে বড় অনেকগুলো মান আছে, এর মধ্যে কিছু আছে কি পূর্ণবর্গ সংখ্যা, কিছু অপূর্ণবর্গ সংখ্যা। তো যদি পূর্ণবর্গ সংখ্যা চলে আসে এখানে, এদিকে কি আছে এটা দেখার দরকার নাই, যদি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যায় তাহলে সেটা অবশ্যই হবে কি বলতো? মূলদ। ঠিক আছে, মূলদ হবে। আর যদি এটা 16, 4 এগুলা বাদ দিয়ে যদি এমন একটা সংখ্যা আসে যেটা কিনা আমার কি বলতো? পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে সেটা অবশ্যই কি হবে বলতো? আমার এখান থেকে যে মূলগুলো আমার বাস্তব আর অসমান তো হবে, বা আরেকটা বৈশিষ্ট্য সেটা কি বলতো? অমূলদ। খুবই খুবই ইম্পর্টেন্ট। লাস্ট একটা জিনিস সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ডি গ্রেটার দেন 0, ডি লেস দেন 0, অর্থাৎ তোমার এখানে নির্ণায়কটা হলো 0 থেকে ছোট হবে। তো 0 থেকে ছোট মানে কি ভাবে বলতো? এই যে তুমি যখন সংখ্যা রেখানো, এখানে 0 আছে, এদিকে নেগেটিভ,
নেগেটিভ। তার মানে রুটের ভেতরে যদি আমি -2 দিয়ে দিই তাহলে কি ভাই এটার বাস্তব জগৎ থাকলো? কারণ রুটের ভেতরে যখন মাইনাস চলে আসে এটা কিন্তু আমরা তখন বলি অবাস্তব জগৎ। তার মানে মনে রাখবো ভাইয়া যে d<0 হলে মূলগুলো অবশ্যই হবে জটিল, তুমি অবাস্তব বলতে পারো, কোনো সমস্যা নেই। আর অনুবন্ধী মানে আমি কি বললাম যে 2 + 3i যদি একটা জটিল সংখ্যা হয়ে থাকে তাহলে 2 - 3i হচ্ছে তার আরেকটা জটিল সংখ্যা। ওকে, তোমরা অ্যাকচুয়ালি কতটুকু বুঝতে পেরেছো আমি একটু তোমাদের কমেন্ট সেকশন থেকে একটু ঘুরে আসি যে তোমরা আসলে কতজন জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ওকে, তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট বলতেছো যে ভাইয়া বুঝে গিয়েছি, তাহলে আমি আশা রাখতে পারি যে এই যে আমাদের মূল নিশ্চয়ক হতে যে মূলের প্রকৃতি নির্ণয়, এটা তোমরা আর কখনো কোনো দিনও কিন্তু তোমরা কিন্তু এটা ভুল করবে না। ওকে, গুড। ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা বলেছো ভাইয়া ক্লিয়ার, তারপরে আমি আশা রাখতে পারি যে হ্যাঁ ভাইয়া তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট ক্লাসে কিন্তু বুঝে গিয়েছো। আর আমাদের এটা লাইভ প্রথম দিকে হয়তো অনেকেই করতেছিল, এখন প্রায় 700 স্টুডেন্টের কাছাকাছি আছে। আর যেহেতু 700 স্টুডেন্ট আছে তারপরে আমি বলতেই পারি যে তোমরা ম্যাক্সিমাম বলতেছো ভাইয়া বুঝে ফেলেছি, তার মানে আমি আশা রাখতে পারি তোমরা অবশ্যই ক্লিয়ার হয়ে গিয়েছো। একজন লিখেছে অসাধারণ বুঝেছি, ভেরি গুড, অসাধারণ বুঝে গিয়েছো। ভাইয়ের কথা আমরা পুটুস করে শুনে নিলাম আর পুটুস করে ক্লাসে মনোযোগ দিলাম, গুড। একজন বলছে ঝাপসা দেখা যাচ্ছে, ভাই আমার এখানে সব কিছু ঠিকঠাক আমি রেখেছি, হয়তো বা তোমার নেটওয়ার্কে একটু সমস্যা। হ্যাঁ, একজন লোকের নোট তুলতে পারতেছি না, কোনো সমস্যা নাই। যদি তুমি নোট তুলতে না পারো তাহলে কি ব্যবস্থা আছে? ব্যবস্থা হচ্ছে যে আমি অবশ্যই এই ক্লাস যে আমি করিয়েছি আমাদের যে এক্সাম যে গ্রুপটা আছে সেই গ্রুপের মধ্যে আমি এটার পিডিএফ দিয়ে দেবো। আমি আবার বলছি আমি এটা কিন্তু পিডিএফ দিয়ে দেবো আমাদের এক্সাম গ্রুপে। আর এক্সাম গ্রুপে যদি তুমি এবং তোমার বন্ধুরা যদি অ্যাড না থাকে তাহলে অবশ্যই অ্যাড হয়ে যাও। আর এটার অবশ্যই লেকচার শিট পাবে। আর এটা 2টা ক্লাস নিব, 2টা ক্লাসের মধ্যে প্রথম ক্লাসটাতেই আমি সেকেন্ড ক্লাসে তোমাকে পিডিএফটা দিয়ে দিব। ওকে, এখন আমরা বেশ কয়েকটা ম্যাথ করব, যে ম্যাথগুলা আমাদের বিভিন্ন বোর্ডে বারবার এসেছিল এবং যে ম্যাথগুলো হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে বাংলাদেশের ম্যাক্সিমাম ইউনিভার্সিটি এসেছিল, সেই ম্যাথগুলো আমি এখানে তোমাদের এখন করিয়ে দিব। তো চলো আমরা সময় নষ্ট না করে আমরা আমাদের পরবর্তীতে যে বিভিন্ন টাইপের যে আমাদের ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আমরা করে ফেলি। তো প্রথমে আমি যে ম্যাথটা করে দেবো সেটা হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ড 2019 সালে এসেছিল। তো চলো আমি সেই ম্যাথটা একটু করে ফেলি। x² প্লাস হচ্ছে x প্লাস হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে 0। এটা আমাদের দিনাজপুর বোর্ডে এসেছিল, দিনাজপুর বোর্ড 19 সালে এসেছিল। ওকে, তো এখানে তারা বলছে হচ্ছে যে এটা নিশ্চয়কের প্রকৃতি বের করো। নিশ্চয়কের প্রকৃতি কি? প্রকৃতি, তার মানে নিশ্চয়কটার প্রকৃতি কিরকম সেটা তোমাকে তারা কষ্ট করে বের করতে বলছে। ওকে, তো আমি এখন এটাকে যদি আমি এর সাথে তুলনা করি ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, আমি যদি এটাকে এই সমীকরণের সাথে তুলনা করি, আদর্শ সমীকরণ যদি আমি এটাকে চিন্তা করি দীঘার সমীকরণের, তাহলে আমি বলতে পারি যে ভাইয়া এখানে এর জায়গায় আছে 1। ধরুন ভাই কেমনে 1? কারণ ভাই যে x² সহগ হচ্ছে 1। এখানে দেখো বি এর জায়গায় কে ঢুকে আছে ভাই? 1। এখানে কিন্তু মাইনাসও থাকতে পারতো, এখন মাইনাস নাই। আবার সি এর জায়গায় তো 1-এ আছে, তার মানে এখানে নর্মাল একটা জিনিস। এখন বলছে প্রকৃতি বের করতে হবে। প্রকৃতি মানে কি ভাই? নিশ্চয় কি করতে হচ্ছে b² - 4ac, এটা আজীবন মুখস্থ রাখতে হবে, এটাতে প্রচুর অঙ্ক করতে হবে। তাহলে বি এর মান কত? 1। 1² - 4 ইন্টু এসি, এসি মানে কত? এর মান কত? 1, সি এর মান কত? 1। তার মানে 1 - 4 সবাই পারে -3। আচ্ছা, তাহলে জিনিসটা কি হলো? জিনিসটা হচ্ছে ভাইয়া যে ডি লেস দেন হচ্ছে 0। দেখো তো ভাইয়া, এটা বলতে কি আসলে এটা বোঝাচ্ছে না যে ডি ইকুয়াল টু -3, এটা ঠিক আছে, কিন্তু এই -3 অ্যাকচুয়ালি কার থেকে ছোট? ভাই এটা তো ভাই 0 থেকে ছোট, তার মানে আমি বলতে পারি না ভাই এটা নেগেটিভ। তার মানে এটা যদি নেগেটিভ হয়ে থাকে তাহলে মূলের প্রকৃতি কি? ভাই মূলের প্রকৃতি হচ্ছে আপনার জটিল এবং অনুবন্ধী। অনুবন্ধী। তোমরা কি প্রত্যেকের জিনিসটা ক্লিয়ার হতে পেরেছো যে আমি যেহেতু ডি এর মানটা যেখানে -3 বের করে ফেলেছি, তার মানে ডি তো অ্যাকচুয়ালি কার থেকে ছোট?
ভাই ডি এখানে 0 থেকে ছোট, তার মানে কি এটা নেগেটিভ। আর নেগেটিভ হলে আমরা তার শর্ত কি দিয়েছিলাম ভাইয়া লাস্ট 3 নাম্বারে, আমরা এখানে শর্তে বলেছিলাম যে যদি কখনো আমাদের নিশ্চয় একটা নেগেটিভ হয়ে যায় তাহলে তার প্রকৃতি বা মূলের প্রকৃতিটা হচ্ছে জটিল এবং কি অনুবন্ধী। একদম সহজ। আমি আরেকটা ম্যাথ করিয়ে আমি তোমাদের মতামতে চলে যাবো যে তোমরা অ্যাকচুয়ালি জিনিসটা বুঝতে পেরেছো নাকি পারো নাই। ওকে, আমরা এখন আরেকটা ম্যাথ করব। দেখছো দিনাজপুর বোর্ডে কত সহজ একটা ম্যাথ দিয়েছিল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ম্যাথটা কিন্তু 2 মার্কের। হ্যাঁ, এটা আবার কেউ ভাবিও না যে 4 মার্কের ম্যাথ নাকি। ওকে, আমরা বললাম 6x স্কোয়ার মাইনাস হচ্ছে 5x মাইনাস 1 ইকুয়াল টু 0। তো এটা আমাদের রাজশাহী বোর্ড 2017 সালে এসেছিল। হ্যাঁ, 17 সালের প্রশ্ন এটা রাজশাহী বোর্ডের। তো এখানে তারা বলছে যে এটা মূলের প্রকৃতি নির্ণয় করতে হবে, ওকে, সমস্যা নেই। তা আমরা জানি যে প্রকৃতি নির্ণয় করা মানে হচ্ছে ডি ইকুয়াল টু হচ্ছে কি বলতে বি স্কোয়ার মাইনাস 4ac। তো আমরা যদি এটাকে a স্কোয়ার মাইনাস 4ac এর সাথে তুলনা করি তাহলে আমরা বলতে পারি এখানে যে আমার a এর মানটা হচ্ছে 6, b এর মানটা হচ্ছে -5, c এর মানটা কিন্তু কি বলতো -1। ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, তার মানে abc bc এর মান কিন্তু মাইনাস এটা মনে রাখতে হবে। ওকে, তাহলে আমি বললাম যে b স্কোয়ার মানে কত -5 স্কোয়ার মাইনাস 4ac, a c এর মান হচ্ছে -1, তার মানে 25 মাইনাস হচ্ছে প্লাস 424, তার মানে হচ্ছে 49। তার মানে তুমি কি চিন্তা করো যে ডি ইকুয়াল টু কি আছে বলতো 49। তাই ডি ইকুয়াল টু 49 মানে আমরা কি বলবো যে ডি হচ্ছে গ্রেটার দেন কি বলতো 0। এতটুকু শিওর যে ডি হচ্ছে 0 থেকে বড়, নিশ্চয় হচ্ছে পজিটিভ। এখন ভাইয়া পজিটিভ মানে কিন্তু আমি তোমাকে বলছি পজিটিভ মানে দুটা জিনিস একদম আজীবন হবে। সেটা কি কি? একটা হচ্ছে তোমার অসমান বলবা, আরেকটা হচ্ছে আমাদের বাস্তব। এই দুটা ঘটনা আজীবন ঘটবে, অসমান এবং কি বলতো বাস্তব। এখানে আমরা আরেকটা কথা, সেটা হচ্ছে এটা মূলত নাকি এটা অমূলত। তুমি কি চিন্তা করে দাও তো আমাদের যে 49 মানটা আসছে, এই 49 মানটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা নাকি পূর্ণবর্গ সংখ্যা নয়? কারণ তুমি চিন্তা করো যে 49 তো আপনার 7 স্কোয়ার মানে হচ্ছে 7 × 49। হ্যাঁ, তার মানে এটা কি 7 স্কোয়ার, তার মানে এটা তো আপনার পূর্ণবর্গ সংখ্যা। তার মানে মনে রাখবা যে অসমান আর বাস্তবটা আজীবন ঘটবে। এটার সাথে নতুন করে বলবা কি বলতো যে এটা হচ্ছে আমার মূলত, এটা আমার কি বলতো মূলত। অনেকেই ঘাবড়ে যায় যে ভাই এটা মূলত বলবো না অমূলত বলি, কাঁপে মূলত নাকি অমূলত। তোমরা কিনা আমরা কাঁপবে না। যদি কখনো এখানে 47 চলে আসতো, সাপোজ ধরনের 47 আসছে, তখন কি এখানে মূলত বলতে না? কেন? কারণটা আমার এই 47 কখনো আমার পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আমি এখানে কি বলবো? তখন এটা অমূলত বলবো। তার মানে আমি আশা রাখতে পারি যে অসমান এবং বাস্তব এটা ফিক্সড। এই মূলত নাকি অমূলত সেটা তুমি অবশ্যই দেখে বলে দিতে পারবে যে নিশ্চয় একটা আমার পূর্ণবর্গ সংখ্যা নাকি পূর্ণবর্গ সংখ্যা নয়। ওকে, তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে তোমরা এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো নাকি পারো নাই। গুড, দেখছো তোমরা কিন্তু ম্যাক্সিমাম সবাই বলে দিতে পেরেছো যে এটা একটা মূলত সংখ্যা, এটা 49 পূর্ণবর্গ সংখ্যা, এই জন্য কি হয়েছিল মূলত হয়েছিল। বা যদি আমার এখানে 49 না হয় যদি 47 হইতো, তখন আমি এখানে কি বলতাম বলতো? অমূলত বলতাম। তার মানে দেখো আমাদের যেই জিনিসগুলো নিয়ে মাঝে মধ্যে একটু ঝামেলা হতো, এখন কিন্তু আর ওই জিনিসগুলো নিয়ে কিন্তু ঝামেলা হবে না। আমি দেখছি ম্যাক্সিমাম স্টুডেন্টকে মূলত অমূলত বাস্তব অবাস্তব মানে পূর্ণবর্গের সঙ্গে কী সব ঝামেলা, মানে এগুলো মানে বুঝতেই অনেক সমস্যা হয়ে যায়। তো আমি আশা রাখতে পারি যে ম্যাথের মাধ্যমে আমি যদি তোমাকে জিনিসগুলো ক্লিয়ারলি বুঝাতে পারতেছি, তার মানে পরবর্তীতে তুমি যখন বিভিন্ন বোর্ডে এক্সাম দেবে, একই রকমভাবে বিভিন্ন ভার্সিটিতে এক্সাম দেবে, তোমার কিন্তু আর কোনো প্রবলেম হবে না। ওকে, আমি তোমাদের এখানে আরেকটা জিনিস একটু মনে করিয়ে দিই, সেটা হচ্ছে দেখো আমরা জাস্ট একটা লাইভ ক্লাস নিয়ে তোমার কিন্তু আমরা একদম বহুপদী নিয়ে কিন্তু অনেক আলোচনা করে ফেলতেছি। তো একই রকমভাবে আমরা যখন আমাদের 22 ব্যাচের আমাদের যে কেজি শর্ট সিলেবাসে যে 22 ব্যাচ দিয়েছে, এটা যে আমাদের প্রিমিয়াম যে আমাদের কোর্সটা আমরা রুটিন অনুযায়ী নামিয়েছি, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমি একটা চ্যাপ্টারের উপর 2টা লাইভ নিব। তাহলে তোমাকে চিন্তা করো আমি যখন একটা চ্যাপ্টারের উপর যখন 2টা লাইভ নেব, তখন কিন্তু আমার আর কোনো প্রবলেমই সেখানে থাকবে না। কারণ কি? কারণ আমরা কিন্তু সেগুলো প্রিমিয়াম রেকর্ডেড ভিডিও কিন্তু আমরা অলরেডি আপডেট করা শুরু করে দিয়েছি, যে আমাদের আরও কী কী টপিকস অ্যাড করতে হবে সেটা কিন্তু আমরা করে যাচ্ছি। তার মানে তুমি কিন্তু প্রিমিয়াম রেকর্ডেড ভিডিও তো পাচ্ছই,
তার সাথে এক্সট্রা ফিচার হিসেবে তুমি কিন্তু আমাদেরই মানে ম্যাথে আমরা তোমার শুভ ভাইয়ের লাইভ ক্লাস পাবে, ফিজিক্স থেকে তোমার ইয়াসিন ভাইয়ের লাইভ ক্লাস পাবে, একই রকমভাবে তোমাদের কেমিস্ট্রি তোমার আব্দুর রহমান ভাইয়ের লাইভ ক্লাস নেবে, যেটা কিন্তু বন্দি পাঠশালার পুরো জার্নির, ঠিক আছে, মানে আমাদের প্রিমিয়াম কোর্সের পুরো জার্নির এটাই কিন্তু আমরা ফার্স্ট। তার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে যে যেটা আমাদের অনেক প্রেশার কমে গেছে, এই জন্য আমরা চেষ্টা করতেছি যে তোমাদেরকে এই লাইভ ক্লাসগুলো তোমাদেরকে দেওয়ার জন্য। আর বন্দি পাঠশালার এই পেজে তো আজীবন আমাদের ফ্রি লাইভ ক্লাস চলতেই থাকবে। আর তোমরা অবশ্যই আমাদের এক্সাম গ্রুপে অ্যাড হয়ে যাবে, কারণ সেখানে কিন্তু আমরা এক্সামের লিঙ্ক দিয়ে দেবো এবং একটা মেরিট লিস্টও কিন্তু প্রকাশ করবো। আর আমরা এটা বলেছি যে যারা আমাদের প্রথম সপ্তাহে বা আমাদের 10 দিনে আমরা যদি একটা রুটিন করে দিই, সেই রুটিনের মধ্যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের কিন্তু আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমাদের যে প্রিমিয়াম যে কোর্সটা আছে সেই কোর্সটা কিন্তু আমরা ফ্রি দিয়ে দেবো। আবারও বলতেছি, ফার্স্ট সেকেন্ড থার্ড যারা মেরিট লিস্টে থাকবে প্রথম 10 দিনের ক্ষেত্রে আমরা যে কয়েকটা এক্সাম নিব, সেগুলোর মধ্যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড 3টা মিলে বা 4টা এক্সাম মিলে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, তাদেরকে কিন্তু আমরা আমাদের প্রিমিয়াম যে কোর্সটা আছে সেটা কিন্তু আমরা টোটালি ফ্রি দিয়ে দেবো। আর তোমরা অনেকে বলতে পারো যে আমি তো পারবো না ভাইয়া, তুমি পারো আর না পারো সেটা পরে ব্যাপার, তুমি যে তোমার মেরিট লিস্টটা বা তোমার পজিশনটা এখন কি সেটা জানার জন্য হলে তোমার কিন্তু এক্সামটা দেওয়া উচিত। আর যেহেতু আমরা পুরো ফ্রিতে চালু করেছি, তো সেহেতু তোমার এক্সাম দিতে আসলে তেমন কোনো প্রবলেম থাকার কথাই নয়। আচ্ছা, 21 ব্যাচ নিয়ে অনেক কথা বলো, আমরা বলে দিচ্ছি যে 21 ব্যাচে যখন আমরা পেইড কোর্সে অ্যাডমিট করেছিলাম তাদের সাথে কিন্তু আমাদের কোনো লাইভ ক্লাসে কোনো তোমার কমিটমেন্ট ছিল না, সো এটা নিয়ে আমরা কোনো কথা বলতে চাচ্ছি না। ওকে, আর আমরা অবশ্যই চেষ্টা করবো আমাদের যে 21 ব্যাচে যারা তোমরা আমাদের বিভিন্ন পেইড গ্রুপে আছে তাদের সেখানে আমরা লিঙ্কটা শেয়ার করে দেবো যেন তোমরা আমাদের এই ক্লাসগুলো দেখতে পারো, সো এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। ওকে, আমি আবার বলবো তোমরা কিন্তু আমাদের এক্সাম গ্রুপে ফ্রি এক্সাম ব্যাচে কিন্তু জয়েন হয়ে যাবে, কারণ ফ্রি এক্সাম ব্যাচে কিন্তু আমরা এই বহুপদীর উপর কিন্তু এক্সাম নিব, সো 2টা এক্সাম থাকবে, তো তোমরা সেগুলো অবশ্যই দিবে তোমার নিজের মেধাটা যাচাই করার জন্য। চলো আমরা আর সময় নষ্ট না করে আমরা আমাদের পরবর্তী ম্যাথের দিকে চলে যাই। তো এখন আমরা এমন একটা ম্যাথকে চুজ করব যে ম্যাথটা কিনা ঢাকা ইউনিভার্সিটিতে এসেছিল। চলো দেখি আমরা আসলে ম্যাথটা পারি নাকি পারি না। ঢাকা ইউনিভার্সিটিতে আসা সেই ম্যাথটা হচ্ছে x² মাইনাস px প্লাস p প্লাস 3 ইকুয়াল টু 0 এর মূলগুলো সমান হলে p এর মান কত, p এর মান কত। তো তুমি একটু চিন্তা করো যে আমাদের এই এমসিকিউটা কোথায় এসেছিল। আমরা জানি যে আমাদের সকলে যে একটা ভার্সিটি টার্গেট থাকে, মানে আমি যদি কখনো কাউকে বলবো তোমার কোন ভার্সিটি পড়ার ইচ্ছা, ও বলে যে ঢাকা ইউনিভার্সিটি, মানে আমাদের মুখে ঠোঁটে আগায় থাকে ঢাকা ইউনিভার্সিটি। তো সেই ভার্সিটিতে আসায় আমরা একটা এক্সাম্পল এখন করব। তো দেখি তারা বলছে যে এর মূলগুলো কেন বলছে, তাদের একটা মূল বলতে পারতো। আমি আগেই বলছি যে এই সমীকরণে সর্বোচ্চ পাওয়ারটাই হচ্ছে নির্দেশ করে তার কয়টা মূল হবে বা তার এক্সে কয়টা মান বের হবে। তো যেহেতু এখানে এক্সের পাওয়ার 2 আছে, তার মানে সর্বোচ্চ পাওয়ার 2, তার মানে এখানে 2টা মূল বের হবেই হবে। ওকে, বলছে মূল তো সমান হলে, তার মানে অ্যাকচুয়ালি জিনিসটা কি, জিনিসটা হচ্ছে যে d = 0। ভাই এটা তো বুঝলাম না, তোমাকে যেটা বলে দিয়েছে যে মূলগুলো হচ্ছে সমান, তার মানে কি আমরা বলতে পারি না যে তোমার d = 0 এটা বৈশিষ্ট্য কি ছিল, যে মূলগুলো সমান হবে এবং কি হবে, বাস্তব হবে। এটা কি মনে পড়ে যে d = 0, অর্থাৎ নিশ্চয় যদি 0 হয়ে থাকে তাহলে সেখানে আমরা বলছিলাম যে মূলগুলো সমান এবং বাস্তব হবে। সেটাই আমি এখানে বলছি ভাইয়া যে d = 0, তার মানে তার আমাকে যখন মূলগুলো সমান বলবে তখন আমি লিখবো ডিরেক্ট d = 0। তবে মূলগুলো যদি কখনো আমাকে এখানে বলতো তারা যে আপনার অবাস্তব, তখন আমি কি করতাম, তখন আমি লিখতাম হচ্ছে d <0, যেটা আমাকে অবাস্তব বা জটিল বলছে। তো যেহেতু এখন সমান বলছে আমি d = 0 লিখলাম। এখন d মানে আমরা কি জানি ভাইয়া, b² - 4ac = 0। এখন b মানে কত ভাইয়া, এই জিনিসটাকে আমি যদি ভাই লিখি, একটু সাজায় লিখি, তাহলে কি লেখা যায় একটু দেখি, x² মাইনাস px প্লাস p প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে 0। অর্থাৎ এই পুরো জিনিসটাকে আমি ধ্রুবক চিন্তা করবো। হ্যাঁ, ওকে, তাহলে b এর মান এখানে কত ভাইয়া, মাইনাস p এর উপর স্কোয়ার মাইনাস 4 এর মান কত ভাইয়া 1, এই যেখানে 1 আছে। c এর মান কত ভাইয়া, p প্লাস 3, পুরোটাই আমার c এর মান, p প্লাস 3 ইকুয়াল টু কত, 0। ওকে, p² মাইনাস 4 একে 4 আমরা সবাই জানি, তার মানে হচ্ছে 4p মাইনাস হচ্ছে 3 × 4 = 12। এখন তোমরা আমাকে এতটুকু বলা যে মিডিল টার্ম কে কে পারো না, আমি তাদের চেহারাটা একটু দেখতে চাই যে মিডিল টার্ম আমরা কে কে পারি না। আমরা জানি সবাই পারি।
তো এখানে হবে আমাদের 6×2 যে p² মাইনাস 6p প্লাস হচ্ছে 2p মাইনাস হচ্ছে 12 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখান থেকে আমি বলবো p এর মান হচ্ছে আমার একটা হলো 6 আর একটা কি বলতো -2। তো তুমি একটু বলো আমরা কি বের করতে পারি নাই? অবশ্যই পারছি। ওকে, দেখো তো তোমরা প্রত্যেকে অঙ্কটা বুঝতে পেরেছো কিনা। ওকে, হ্যাঁ অনেকে আমি দেখছি অনেকে আগে থেকে কমেন্ট করে ফেলছো যে ভাইয়া 6, -2, তার মানে তোমরা প্রত্যেকে সঠিক। তার মানে দেখছো যে এখন আমাদের ঢাকা ভার্সিটি কেন আমাদেরকে বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটি এখান থেকে প্রশ্ন দিয়ে থাকে, আমরা কি সলভ করতে পারবো না? অবশ্যই অবশ্যই সলভ করতে পারবো। তো আমি যখন তোমাদেরকে আমাদের এই লেকচার শিটটা দিয়ে দেবো, সেখানে কিন্তু তোমরা কুয়েট, সেখানে তোমরা বুয়েটের কিছু প্রশ্ন পাবে, সেগুলো তোমরা নিজের থেকে সলভ করে ফেলতে পারবে, কোনো ঝামেলাই হবে না। তোমরা আরে এই অঙ্কটা এটা তো ভাই বেসিক তো দিয়ে দিচ্ছে, তার মানে এটা অবশ্যই পারবা। ওকে, তাহলে আমি এটা মুছে ফেলতেই পারি, তাই না? এখন আমি আমাদের পরবর্তী ম্যাথে যাব। আমি দেখি যে বুঝছি ভাইয়া 6, -2 মানে প্রত্যেককে আমি দেখি প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের এই ক্লাসটা A to Z বুঝতে পারতেছে। ওকে, ওকে, তো আমি একটা অঙ্ক তোমাদেরকে এখন করতে দিতে পারি, কারণ যেহেতু আমি বুঝে গিয়েছি যে তোমরা আমার এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করতেছো এবং প্রত্যেকে খুব মনোযোগ সহকারে করতেছো, তার মানে ঢাকা ইউনিভার্সিটিতে আসা একটা MCQ আমি তোমাকে দিতেই পারি। আমি জানি যে আমি প্রশ্ন আগে লিখলে তোমরা ধূপধাপ অ্যান্সার দিয়ে দিবে, কিন্তু আমি তোমাদের থেকেও অনেক বেশি চালাক। তো যেহেতু তোমাদের থেকে আমি একটু বেশি চালাক, তার মানে আমি আগে অপশন দিব। দেখি, আগে আমি তোমাদের অপশন দিব। আমি জানি যে অপশন দেখে কেউ ABCD বলতে পারবা না। ওকে, এখন প্রশ্নতে আসি, হ্যাঁ কোশ্চিনে আসি। px² প্লাস 3x, তোমরা ABCD কমেন্টে জানিয়ে দেবে যে কোনো একটা, প্লাস 4 ইকুয়াল টু 0। হ্যাঁ, এখন কিন্তু অ্যান্সার বলতে পারবে না, কারণ এখানকার এটা হলো মেইন। মূলদয় বাস্তব ও অসমান, অসমান হলে কোনটি সত্য? কোনটি সত্য? না, দেখি তোমরা কে কি অ্যান্সার দাও। A or B or C or D? ডি তো না, নানও হইতে পারে অনেক সময় আছে কিন্তু। হ্যাঁ, ওকে, অনেকে আবার এ বলতেছো, দেখি শেষ পর্যন্ত কি হয়। অনেকে হ্যাঁ ম্যাক্সিমাম হচ্ছে স্টুডেন্ট এ বলতেছো, ভেরি গুড। এ এ এ সুব্রানা ইয়াসমিন এ, জুনায়েদ এ, জুনায়েদ সি বলেছো, সাবিহা শিকদার হচ্ছে এ। তার মানে আমি যে জিনিসটা লক্ষ্য করছি সেটা হচ্ছে আমাদের এ এবং সি এই দুটার মধ্যে কিন্তু আমরা সীমাবদ্ধ থাকতেছি। বিও কেউ বলতেছে না, আবার ডিও কেউ বলতেছে না, এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট, মেজরিটি অফ স্টুডেন্ট হচ্ছে আমাদের এ। গুড, খুব কম স্টুডেন্ট দেখলাম যে সি লিখছো। তার মানে আমরা কি বলতে পারি যে অ্যাকচুয়ালি এ হচ্ছে সঠিক অ্যান্সার? এটাকে আমরা বলতে পারি কিনা? কারণ যেহেতু আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট এ বলেছ, হে একজন এ দিয়ে ওই সে আবার এ দিয়ে হাসি দিয়ে দিয়েছে, ভেরি গুড। তার মানে সে একদম ওভার কনফিডেন্স। আমি দেখছি যে ঢাকা ইউনিভার্সিটি থেকে যারা এক্সাম হল থেকে বের হয় তাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখবা তুমি অনেক হাসি খুশি, আর যারা অনেক বেশি কনফিডেন্স নিয়ে বের হয় তারা একটু বেশিটা ধরাটা খেয়ে যায়, কারণ তারা দেখে যে আমি তো আমার তো সব হয়ে গেছে, বাট বের হয়ে দেখার পরে দেখে এটাও ভুল ওইটাও ভুল, সবই ভুল। একজন সেন্টি খাইছে, সে বলছে এ।
ওকে গুড। তার মানে আমরা দেখতেছি যে ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে আমাদের এ বলতেছে। আচ্ছা আমরা একটু দেখি যে আসলে অ্যান্সারটা কত। বলছে মূলদ্বয় বাস্তব ও অসমান। তার মানে ভাইয়া মূলদ্বয় বাস্তব ও অসমান আজীবন কি হলে সম্ভব, সেটা হচ্ছে ডি গ্রেটার দেন কি বলতো 0, এটা হলে সম্ভব সবসময়ের জন্য, ঠিক আছে। ডি মানে কি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন কত 0। ওকে, এখন আমরা এটা সাথে একটু কম্পেয়ার করি। বি মানে কত 3 স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন কত 0। ওকে, তার মানে -16p গ্রেটার দেন মাইনাস হচ্ছে 9, কেন? কারণ 3 স্কোয়ার পাশে গেলে কি হবে, -9 হয়ে যাবে। ওকে, এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে p গ্রেটার দেন হচ্ছে -9/-16। এখন এটা অ্যাকচুয়ালি আমি জানি না তোমরা ক্লাস 9-10-এ ঠিক মতন পড়েছো কিনা। আমরা এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে যে মাইনাস মাইনাসে কেটে দিয়েছি। তাহলে মাইনাস মাইনাসে কেটে দিলে কত হয়ে যাচ্ছে, p গ্রেটার দেন হচ্ছে 9/16। আচ্ছা, ইয়াসিনও লিখছে যে 9/16। গুড। এখন শোনো, এখন আমার কথা শোনো যে 9/16, তার মানে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট বলতেছো যে 9/16 সঠিক অ্যান্সার। এখন আসলে আমরা দেখি যে আসলে কি 9/16 সঠিক কিনা, এবং তোমাদের ইয়াসিন ভাইয়া কিন্তু এ অনেকবার লিখছে যে এ হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, দেখি যে অ্যাকচুয়ালি কি হয় আমাদের এখানে। তারপরে 9/16 আমরা এখানে বের করে রাখলাম। ওকে, দেখি যে -2। আচ্ছা, প্রথম কথা হচ্ছে -1 বড় নাকি -2 বড়? তোরা অবশ্যই বলো ভাই -1 হচ্ছে বড়, -2 হচ্ছে ছোট। তার মানে জিনিসটা হচ্ছে এখানে কি দেখো যে -16p দিচ্ছিলাম, এখানে বললাম -16 গ্রেটার দেন কত ছিল বলতো, -9। তো এখানে তোমার ওকে, এখানে বলা হয়েছিল কি বলতো যে আমার -16p গ্রেটার দেন হচ্ছে কি বলতো -9। তো তোমরা এখানে যে কাজটা করছো সেটা হচ্ছে কি বলতো যে মাইনাস মাইনাস কেটে দিই। তার মানে আমি কিন্তু বলতে পারি যে উভয় পক্ষ থেকে আমার মাইনাসটা কি হয়েছে, বাদ গিয়েছে। তার মানে আমি যখন উভয় পক্ষ থেকে ভাই মাইনাসটাকে বাদ দিয়ে দিলাম, তার মানে অ্যাকচুয়ালি আমি এখানে কি বাদ দিতে পারি না ভাই, এখানে আমাকে উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করতে হয়েছে। আর যখন আমি উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করব, যখন আমি উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করবো, তখন কিন্তু মনে রাখতে হবে যে 16p লেস দেন হচ্ছে 9। অর্থাৎ মনে রাখবা, এটা কিন্তু আমরা শিখে আসছি আগে যে উভয় পক্ষকে যখন মাইনাস দ্বারা গুণ করতে হয়, আবার বলছি লাইনটা, উভয় পক্ষকে যখন মাইনাস দ্বারা গুণ করতে হয় তখন কিন্তু অ্যাকচুয়ালি চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। যেমন -1 গ্রেটার দেন হচ্ছে -2। হ্যাঁ, এটা এখানে ঠিক আছে, এটা এখানে ঠিক আছে। এখন পরবর্তী লাইনে গিয়ে তুমি কি করছো, যে 1 গ্রেটার দেন 2 কি করছো ভাই এখানে তুমি, ভাই আপনি এখানে কি করছো, মাইনাস মাইনাস বাদ দিয়ে দিচ্ছি। তো ভাই মাইনাস মাইনাস তো বাদ দিচ্ছে ভালো কথা, তাহলে কি এখন 1 কি 2 এর থেকে বড় হয়ে গেল? এরকম কি কাহিনী জীবন হয়? তা তো না ভাইয়া। তাহলে কি করতে হবে, তো মাইনাস আর এই মাইনাস যখন আমি বাদ দিয়ে দিছি তখন আমাকে এই মাঝের চিহ্নটাও চেঞ্জ করতে হবে। তার মানে 1 লেস দেন হচ্ছে 2। তার মানে মনে রাখবে ভাইয়ারা যে যখন তুমি উভয় পক্ষে মাইনাসটাকে বাদ দিচ্ছ তখন তোমাকে এই চিহ্নটার পরিবর্তন করতে হবে। এখন তুমি চিন্তা করে দেখো যে ঢাকা ইউনিভার্সিটি কতই না চালাক। আমি কিন্তু এটা জন্য বারবার বলি যে ঢাকা ইউনিভার্সিটি এতটাই চালাক, তারা গবেষণা করবে যে তুমি কোন জায়গাতে ভুল করবে। তারা সবাই জানে যে ম্যাক্সিমাম স্টুডেন্ট মাইনাসে মাইনাসে বাদ দিয়ে এটাই অ্যান্সার বলবে, এবং তোমরা ম্যাক্সিমাম কিন্তু এই অ্যান্সার দাগিয়েছো। আমি দেখছি যে খুব কম স্টুডেন্ট আছে যে একদম লাস্টে একদম তোমার ডিরেক্ট বলছে যে সি ইজ কারেক্ট অ্যান্সার। তো সে হচ্ছে একদম সঠিক, যে হ্যাঁ সে কনফিডেন্স সহকারে বলছে এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তো তুমি দেখো যে আমাদের এই ক্লাসে স্টুডেন্ট সংখ্যা ছিল প্রায় 600+। তো আমি এতটুকু শিওর যে এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট অ্যান্সার দিয়েছে হচ্ছে এ। তার মানে তুমি চিন্তা করো যে এই 600 স্টুডেন্টের মধ্যে যদি 400 স্টুডেন্ট যদি বলে যে, বা 500 স্টুডেন্ট যদি বলে যে অ্যান্সার হচ্ছে এ, কারণ আমি যদি এটাকে পার্সেন্টেজ চিন্তা করি সবাই এ এ লিখে গেছে, হ্যাঁ এ লিখে গেছে প্রথমের দিকে, পরে তুমি সি বলে কোনো লাভ নেই, কারণ অপশন হচ্ছে একবার ভরাট করতে পারবা। তার মানে তুমি চিন্তা করো যে এই ক্লাসের মধ্যে 100%-এর মধ্যে 90% স্টুডেন্ট এটাকে ভুল বলে ফেলছে। তো এই জন্য বলা হয় যে ঢাকা ইউনিভার্সিটি পাস করা স্টুডেন্টের সংখ্যাই হচ্ছে 10 থেকে 15% বা সর্বোচ্চ হলো 20%, আর বাকি সবাই ফেল। কারণ কি, কারণ হচ্ছে যে এটাই যে জানা জিনিসটাই তারা ভুল করে চলে আসে। এই জন্য আমাদেরকে একটু মনোযোগ সহকারে ক্লাসগুলো করতে হবে। আর ইয়াসিন কই, ইয়াসিনকে আমি দেখতে চাই, ইয়াসিন কই? সবাই বলেছে তাই আমিও বলেছি, আমার কোনো দোষ নাই।
আচ্ছা, তোমার তোমার ইয়াসিন ভাই ওই যে লেস দেন আর গ্রেটার দেন আসলে জানে না যে বড় কোনটা ছোট কোনটা। এটা কোন অধ্যায় বলো কেউ? অধ্যায়ের নাম উপরে লিখে দেওয়া আছে। আমার তো মনে হচ্ছে এরা যখন পরীক্ষা দিতে যাবে তখন একই রকম বলবে যে আমি কোন ভার্সিটিতে পরীক্ষা দিতে আসছি, ভার্সিটির নামটা বলে যাও। ওকে, তো তোমরা এতটুকু জিনিস বুঝতে পেরেছো কিনা যে অ্যাকচুয়ালি -1 আর -1 বড়, -2 ছোট, এটা আমি জানি, তোমরা জানো। বা যখন আমি মাইনাসে এই মাইনাস আর মাইনাস মুছে দিলাম, তখন কি ভাইয়া চিহ্ন কি ঠিক আছে? চিহ্ন ঠিক নাই, তখন আমাকে চিহ্নটাকে উল্টায় দিতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। গুড। ওকে, তার মানে আমি এতটুকু শিওর যে হ্যাঁ, তোমরা ঢাকা ইউনিভার্সিটি এই প্রশ্নটাতে অনেক বেশি মজা পেয়েছো, কারণ আসলে পড়ার মধ্যে যে মজা তা তোমরা কিন্তু এখন বুঝে যাচ্ছ। আচ্ছা, তোমার ইয়াসিন ভাই হয়তো বা লিখছে যে আমি তো প্রশ্ন দেখি নাই। আমি তোমাকে একটা বলে দিই যে আমি দেখছি যে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জিনিসটা ভুল করে। নিম্নের কোনটি, আমি আর বলবো না। ডি নাম্বার কি দেব? এরকম। তো আমি জানি এটা তোমরা হয়তো এখন অনেকে সঠিক বলবে, কিন্তু ইয়াসিন যে কথাটা বললো আমি সেই কথাটার এখানে যুক্তি দিচ্ছি। তাই ইয়াসিন বলছে যে আমি তো প্রশ্ন দেখি নাই। তো আমি লক্ষ্য করছি যে আমি যখন বিভিন্ন জায়গায় যখন আমি কোচিং করাতাম, তখন আমি এই জিনিসটা সবসময় ক্লাসে বলে দিতাম। সেটা হচ্ছে যে পুরো প্রশ্নটা আগে পড়বে। যেমন দেখো যে আমি এখানে লিখছি যে নিম্নের কোনটি মূলত। তো এখানে মূলত দেখার পরেই সবাই অ্যাকচুয়ালি মূলত খোঁজা শুরু করে দেয় যে মূলত কোথায় আছে। তো ভাইয়া তোমাকে পুরো লাইনটাকে শেষ করতে হবে। পুরো লাইনের শেষে কিন্তু বলা আছে যে মূলত নয়। তার মানে ভাইয়া মূলত নয় মানে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে বলতো? যে নিম্নের কোন সংখ্যাটি কি বলতো? অমূলত। আমাদের মধ্যে একটা ধারণা আছে, আমাদের মধ্যে এটা কি বলবো আমি আসলে জানি না, যে একটা প্রবলেম থাকতে পারে। সেটা হচ্ছে যে মূলত দেখছি মূলত দাগায় ফেলে, কিন্তু ভাইয়া শেষে যে একটা নয় বলছে এই জিনিসটা আমাদের আসলে চোখে পড়ে না। তখন আমরা বলি যে আর এর প্রশ্নও তো দেখি নাই। তো এই জন্য আমি বলবো যে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত যাবে, প্রশ্নবোধক চিহ্নের আগ পর্যন্ত দেখবে যে এখানে কোনো নয় বা না কথা লিখে আছে কিনা। কারণ এই নয় বা নাই কিন্তু খুবই ঝামেলা করে। কারণ মূলত নয় বলতে অ্যাকচুয়ালি অমূলত বোঝাচ্ছে, কিন্তু তারা লেখছে মূলত, বাট বোঝাচ্ছে কাকে বলতো? অমূলতকে। তো এই জন্য এই জিনিসগুলো মাথায় রাখবে যে অ্যাকচুয়ালি আমার প্রশ্নের প্রশ্নবোধক চিহ্নের আগ পর্যন্ত আমাকে কি বলা হয়েছে এই লাইনটা আগে দেখা। আমি এই জন্য বলি স্টুডেন্টকে যে তুমি প্রশ্ন পড়তে একটু সময় নাও। কথার সময় নিবে, প্রশ্ন পড়তে সময় নিবে। তুমি যদি প্রশ্ন পড়তে সময় না নাও, তাহলে তুমি কোন জায়গায় সময় নিবা? উত্তরে দেখতে সময় নিবা? এটা কখনো করবে না। অবশ্যই প্রশ্ন পড়তে এবং প্রশ্ন দেখতে এই দুইটা জিনিসে তুমি বেশি প্রায়োরিটি দিবে, এবং তারপর তুমি এখানে অপশন খুঁজবে যে অ্যান্সার কোনটা। তো এখানকার অ্যান্সার হচ্ছে ই। ওকে, সরি, সি হচ্ছে এখানকার অ্যান্সার, মানে ই। ওকে, তো আমি এতটুকু জিনিস বুঝতে পারতেছি যে হ্যাঁ, তোমরা আসলে এখন জিনিসটা ক্লিয়ার হতে পেরেছো যে আমাদেরকে পুরো প্রশ্ন পড়তে হবে এবং প্রশ্নবোধক চিহ্নের আগ পর্যন্ত কি বলা হয়েছে সেই পর্যন্ত আমাদেরকে দেখতে হবে। ওকে, তো আমরা এখন আরও বেশ কিছু ম্যাথ করব। আমরা কিন্তু মোটামুটি মূলের প্রকৃতি সংক্রান্ত কিন্তু বেশ কিছু করে ফেলতেছি। এখন আমরা দেখব হচ্ছে বিভিন্ন মূল হতে আমরা সমীকরণ গঠন, এই জিনিসগুলো দেখব। ওকে, তো আমি এখন লক্ষ্য করতেছি যে আমাদের প্রায় 11টা প্লাস বেজে গিয়েছে, এবং আমি লক্ষ্য করছি অলরেডি আমাদের সাথে প্রায় 600 স্টুডেন্ট রয়েছে। তো আমরা কিন্তু অন্তত এতটুকু আশা রাখতে পারি যে আমাদের যে এই ক্লাসগুলো আছে, আমরা যদি আমরা কন্টিনিউ শুরু করেছি ঈদের পরে আবার, তো তোমরা অবশ্যই আমাদের সাথে কন্টিনিউ করবে। আর আমি আশা রাখতে পারি যে তোমরা কন্টিনিউ করলে হয়তো বা আমাদের কাছ থেকে তোমরা অনেক কিছু শিখে ফেলতে পারবে। কারণ আমি এতটুকু আশা রাখতে পারি যে আমরা তোমাদেরকে যেভাবে পরিশ্রম দিয়ে লাইভ ক্লাসগুলো নিচ্ছি, একই রকমভাবে আমাদের পেড ক্লাসগুলো আমরা এই পরিশ্রম দিয়ে নিব। তো তোমরা কিন্তু অবশ্যই তোমরা নিজেদেরকে ডেভেলপ করতে পারবে। আমি একটা কথা না বললে নয় যে মাঝখানে
দু একদিন আগে বেশ কিছু এজেন্ট স্টুডেন্ট এসে তারা একটা কথা লিখেছিল, যে কথাটা আসলে খুবই বেশি খারাপ লেগেছিল। সেটা হচ্ছে যে বয়কট বন্দি পাঠশালা। তোমরা একটু চিন্তা করো যে বন্দি পাঠশালাকে তারা বয়কট করতে বলতেছে। একটু চিন্তা করো যে এখানে যদি 600+ স্টুডেন্ট আছে, একজন স্টুডেন্ট এসে হুট করে প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিচ্ছে বয়কট বন্দি পাঠশালা। তো বয়কট বন্দি পাঠশালা বলতে অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে তারা? যে এই যে আমরা এত প্রিমিয়াম লেভেলে কোয়ালিটিভ ক্লাস ফ্রি দিচ্ছি, আমরা এক্সাম ব্যাচ ফ্রি দিচ্ছি, এগুলো অ্যাকচুয়ালি বিভিন্ন প্ল্যাটফর্ম কিন্তু আসলে চাচ্ছে না যে তারা কেন এভাবে ফ্রি ক্লাস নিচ্ছে, এভাবে কেন এত স্টুডেন্টের এনগেজমেন্ট, কেন তারা এভাবে ফ্রি লাইভ ক্লাসগুলো নিবে। তো আমি তোমাদের একটা কথা বলবো যে বন্দি পাঠশালা যেহেতু তোমাদের করোনার একদম শুরু থেকে ছিল, করোনা একদম প্রথম থেকে ছিল, এবং সেইখান থেকে শুরু করে আজকে পর্যন্ত আমরা কিন্তু আমাদের ডে বাই ডে আমরা নিজে থেকে ইমপ্রুভ করতে যাচ্ছি, এবং স্টুডেন্টদেরকে আমরা এতটুকু জিনিস বোঝা যাচ্ছে যে আসলে অনলাইনে পেন অন পেপার বলতে মানে অনলাইন আমরা পেন অন পেপারে ছিলাম একসময়, বাট এখন আমরা কত দূর চলে এসেছি জাস্ট 1 বছরের মাথায়। তো আমরা জাস্ট তাদেরকে বোঝা যাচ্ছে যে আসলে অনলাইনে যে একটা ভালোভাবে পড়াশোনা করা সম্ভব, বা অনলাইনে যে ভালো কন্টেন্ট করা সম্ভব, সেটা কিন্তু আমি তোমাদের প্রত্যেককে আমরা কিন্তু বোঝাতে সক্ষম হয়েছি। আর বয়কট বন্দি পাঠশালা বলতে অ্যাকচুয়ালি তারা বোঝা যাচ্ছে যে এই যে লাখ লাখ স্টুডেন্টকে যে আমরা ফ্রিতে শিক্ষাদান করি, এটা আসলে তারা চায় না। ঠিক আছে, তারা কী চায়? তারা চায় যে তোমার পেন অন পেপার হোক বা স্লাইড হোক, স্লাইডের মধ্যে মাথা দেখা যাবে না, কাল্লা দেখা যাবে না, কিছু দেখা যাবে না, আজকাল একদম পড়া যাবে। কিন্তু ভাই আমরা তো এগুলোর বিপক্ষে, আমরা বারবার বলি যে আমরা এগুলোর বিপক্ষে। আমি মাঝখানে একটা অলরেডি পোস্ট দিয়ে দিয়েছিলাম যে আমি বা বন্দি পাঠশালা সবসময় ফেক মোটিভেশন এটার বিরুদ্ধে কথা বলে আসছে। আমি আবারও বলবো যে আমাদের যতই হুমকি দোক বা যতই কথা বলুক বা যতই আমাদের ফেক আইডি খুলে আমাদের এখানে বয়কট বলুক বা যাই বলুক না কেন, আমরা কিন্তু একটা কথা বলে যাব যে আমরা ফেক মোটিভেশনের বিরুদ্ধে আমরা কথা বলে যাব। কারণ অনলাইন প্ল্যাটফর্মটা হয়তো বা এর আগে 2-1টা প্ল্যাটফর্মে দখলে ছিল, বাট এখন কিন্তু অনলাইন প্ল্যাটফর্মটা সবার জন্য উন্মুক্ত হয়ে গিয়েছে, এবং যেহেতু এখানে অনেক ভালো ভালো স্টুডেন্ট এখন অনলাইনের দিকে ঝুঁকে পড়তেছে, সেহেতু ভালো কন্টেন্ট ডেলিভারি করার ক্ষমতা বন্দি পাঠশালা অবশ্যই সবসময় রাখছে এবং সামনেও রেখে আসবে। তো আমরা এটা চাই যে তোমরা কারো দ্বারা প্ররোচিত হয়ে বা কারো দ্বারা তোমার প্রভাবিত হয়ে তোমরা এই ব্যাপারগুলো এড়িয়ে চলবে। কারণ আমরা চাই যে তোমাদের সবসময়ের জন্য তোমাদের সাপোর্টটা আমরা চাই, আমরা অ্যাকচুয়ালি তোমাদের কাছে আর কোনো কিছু চাই না। তো যখন আসলে বয়কট বন্দি পাঠশালা বোঝে, তুমি একটু চিন্তা করো যে আমাদের গ্রুপে 1.5 লাখ স্টুডেন্ট, আমাদের পেজের মধ্যে 8 লাখ স্টুডেন্ট, আমাদের আদার্স গ্রুপ মিলে এতগুলো স্টুডেন্টের বিপক্ষে গিয়ে তারা যখন এই কথাটা বলে, আসলে তারা কখনোই তোমাদের ভালো চায় না। সো চিল্লায় ক্লাস নেওয়া যায়, চিল্লায় ভালো কন্টেন্ট দিয়েও ক্লাস নেওয়া যায়, চিল্লায় সব কিছু করা সম্ভব। তুমি মনে রাখবা যে কথা বলারও একটা স্বাধীনতা থাকে, অর্থাৎ জোরে কথা বলারও কিন্তু একটা যোগ্যতা লাগে। তুমি বড় জোর গলায় কথা বলবা, এটার জন্য তোমার একটা যোগ্যতা লাগবে। তুমি একটা লাইনের মধ্যে যদি 10-12 বার যদি স্যার বলো, একটা লাইনে যদি তুমি 10-12 বার যদি তুমি হাতটা এরকম করো, তাহলে সেটা কিন্তু ভাইয়া ভালো কন্টেন্ট বা ভালো কোয়ালিটির মধ্যে পড়ে না। অবশ্যই তোমাকে ফ্লুয়েন্টলি কথা বলতে হবে, অবশ্যই তোমাকে একটা লাইনের পরে একটা লাইনের মধ্যে কোনো জড়তা থাকা যাবে না, এভাবে তোমাকে ক্লাস নিতে হবে। তোমার অবশ্যই একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। তা আমি দেখছি ভাইয়া, আমি তো সবসময় বলছি, আমি সবসময় ফেক এগুলোর বিরুদ্ধে আমি কথা বলে যাব। আমি দেখেছি যে সে জীবনও কখনো অ্যাডমিশনে ক্লাস নেয় নাই উদ্ভাসে, কিন্তু সে তার নামের পিছনে লিখছে সে তার 5 থেকে 6 বছর এক্সপিরিয়েন্স দিয়ে সে উদ্ভাসে অ্যাডমিশন ক্লাস নিয়েছে। অথচ তোমরা যদি খোঁজ নিয়ে দেখবে সে জীবনে উদ্ভাসে অ্যাডমিশন ক্লাস নেয় না, জাস্ট একাডেমিক ক্লাস নিয়েছে। তো এই যে ফেক মোটিভেশনগুলো আছে, এই ফেক মোটিভেশনগুলো তোমরা হয়তো বা যাও না, কারণ যেহেতু তোমরা ছোটো বাচ্চা, তোমাদেরকে যেভাবে বুঝাবে তোমরা ঠিক সেভাবে বুঝবে। বাট বন্দি পাঠশালা সবসময় সত্যতা প্রকাশের মাধ্যমে এগিয়ে যাবে। ওকে, তো আমি অলরেডি অনেক কথা বলে দিচ্ছি। আরেকটা আমি জাস্ট ছোট্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে যে কোনো প্ল্যাটফর্ম সেটা ভবিষ্যতে তুমি একটা প্ল্যাটফর্ম করতে পারো, সেই প্ল্যাটফর্মগুলো চলবে হচ্ছে টিচারদের দ্বারা, ইনস্ট্রাক্টরদের দ্বারা। সেই প্ল্যাটফর্মগুলো কখনো স্টুডেন্ট দ্বারা পরিচালিত হতে পারে না। তোমার বিশাল বড় একটা গ্রুপ আছে, 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ, 50 লক্ষ একটা গ্রুপ আছে, কিন্তু সেই গ্রুপের মধ্যে কোনো টিচারের ক্লাস হোক বা কোনো টিচারের কন্টেন্ট নাই, সেখানে শুধুমাত্র স্টুডেন্টরাই আসে সেই গ্রুপটাকে পরিচালনা করে যাচ্ছে, সেটা কোনো গ্রুপ হতে পারে না। অর্থাৎ একটা গ্রুপ বা একটা প্ল্যাটফর্ম যদি হতে হয়, তাহলে সেখানে অবশ্যই টিচারদেরকে ইনক্লুড থাকতে হবে। একজন স্টুডেন্ট কখনো আরেকজন স্টুডেন্টকে পড়াতে পারে না। আমি আবারও বলতেছি, এই জায়গাটা আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা অনেক সম্মানের একটা জায়গা। আমি ইচ্ছা করলে একজন স্টুডেন্টকে ডেকে এনে বলতে পারি না যে ভাই তুমি এখন পড়াও, তাহলে এখানে প্রত্যেকটা শিক্ষককে অপমান করা হবে। কারণ এখানে এই মার্কার ধরার একটা যোগ্যতা লাগে, এখানে দাঁড়ানোর একটা যোগ্যতা লাগে। আমি যে কোনো একজন স্টুডেন্টকে এখানে নিয়ে আসতে পারি না ভাইয়া।
এটা আমাদের পুরো শিক্ষক বা আমাদের ইনস্ট্রাক্টরদেরকে অপমান করা হবে। তার মানে তুমি যদি কোনো একটা স্কুল খোলো, তুমি যদি কোনো একটা প্ল্যাটফর্ম খোলো, তোমাকে অবশ্যই সেটা কিন্তু টিচারদের দ্বারা পরিচালিত হতে হবে বা ইনস্ট্রাক্টরদের দ্বারা পরিচালিত হবে, সেটা কিন্তু কোনো গ্রুপ দ্বারা, স্টুডেন্ট দ্বারা পরিচালিত হতে পারে না। এই জন্যই বন্ধুবাসীরা জোর গলায় কথা বলে আর জোর গলায় আজীবন কথা বলবে। এই যে রাত 11:30 দিকে আমি তোমাদের সাথে বকবক করতেছি, অনেক কিছু শেখাচ্ছি, তার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে যে স্টুডেন্টরা জানুক যে বাংলাদেশে এরকম কোয়ালিটিফুল ক্লাস নেওয়া সম্ভব অনলাইনে। এটাই আমরা শুধুমাত্র জানাতে চাই এবং এই কন্টেন্ট আমরা রেগুলার করতে যাচ্ছি। আমি একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম যে বাংলাদেশে এমন কোনো প্ল্যাটফর্ম নাই যেখানে কিনা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আইসিটি, ইংলিশ টানা লাইভ ক্লাস হয়। তখন অনেকে এজেন্ট আসে দিয়ে গেছে যে ভাইয়া এই ভাইয়া অমুক ভাইয়া এত 3 বছর আগে রেকর্ড করে দিয়ে চলে গেছে। ভাই আমি তো তাহলে বলতে পারি যে ঠিক আছে, আমি তাহলে আর জীবনও আমি ম্যাট্রিক্সের ক্লাস নিব না, আব্দুর রহমান জীবনও জৈব যৌগের ক্লাস নিবে না। আমরা যে 1 বছর আগে যে লাইভ ক্লাসগুলো নিচ্ছি এগুলো তোমাদের লিঙ্ক ছড়াই দিয়ে বললাম যে এখন দেখো ভাইয়ারা তোমরা। ভাই 3 বছর আগের কন্টেন্ট আমাকে এখন দিলে হবে না, তো আমাকে দিতে হবে রিসেন্ট। আমি এই ক্লাস হয়তোবা এখন প্রথম নিচ্ছি, হয়তোবা দেখা যায় যে 1 মাস পরে এই বহুপদী ক্লাসটা আমাকে আবারও নেওয়া লাগতে পারে। আমি ম্যাট্রিক্স এই বন্দিবাসলায় গ্রুপে আমি 4 বার নিচ্ছি। একই রকমভাবে স্ত্রীবিদ্যা তোমার শুভ ভাইয়া 3-4 বার নিচ্ছে, তোমার ইয়াসিন ভাইয়া নিউটনিয়ান বলবিদ্যা 4-5 বার নিচ্ছে। কেন? আমরা একটু বলতে পারতাম না যে হ্যাঁ আমার তো এগুলো সব ভিডিও আগে থেকে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে নাও। তো আমরা কিন্তু চাচ্ছি যে ডে বাই ডে নিজেদেরকে আপডেট করার জন্য। তো অবশ্যই তোমরা ফেক কোনো কিছু ক্ষেত্রে প্রভাবিত হবে না, তোমরা অবশ্যই সবসময়ের জন্য আপডেট কিছুতে থাকবে। ওকে, অনেক কথা বলে ফেলেছি, এখন আমরা আমাদের বেশ কিছু ম্যাথে চলে যাব, যে ম্যাথগুলো খুবই খুবই বেশি ইম্পর্টেন্ট। তো চলো প্রথমে আমরা বেশ কিছু প্রমাণ দেখে আসি। এই প্রমাণ দেখার পর আমরা বেশ কিছু ম্যাথ দেখব, যে ম্যাথগুলো আমাদের বিভিন্ন বোর্ডে এসেছিলো, বিভিন্ন ভার্সিটিতে এসেছিলো। চলো আমরা আগে বেশি কিছু প্রমাণ দেখি। এবার আমরা শিখবো হচ্ছে বহু পদীয় সমীকরণ গঠন। ভাই মনে রাখবা যে এই টাইপটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই টাইপটা, যে সমীকরণ গঠন করা। অর্থাৎ তোমাকে বিভিন্ন ধরনের ক্লু দিবে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলবে, সেখান থেকে তোমাকে কি করতে হবে? বহুপদীর সমীকরণটা গঠন করতে হবে। তো বহুপদীর সমীকরণটা গঠন করার জন্য তোমাকে বেশ কিছু ফর্মুলা জানতে হবে। চলো আমরা সেই ফর্মুলাগুলো একটু জেনে আসি। এ এক্স স্কয়ার, এটা দ্বিঘাত সমীকরণ। এ এক্স স্কয়ার, আগে আমরা দ্বিঘাত সমীকরণে আমরা আগে সমীকরণ গঠন করা শিখবো দ্বিঘাত থেকে। এক্স স্কয়ার প্লাস হচ্ছে বি এক্স প্লাস সি ইকুয়াল টু হচ্ছে 0। তো এখান থেকে আমি একটা কাজ করব। কি কাজ করুন ভাইয়া? আচ্ছা, আমি প্রত্যেককে এখানে বলতে পারি না যে আমি এই প্রত্যেকটা পদকে আমি এ দিয়ে ভাগ করে দেবো, তুমি বলতে পারো হ্যাঁ ভাই এটা নর্মালি ব্যাপার, করতে পারেন আপনি। তাহলে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস হচ্ছে সি বাই এ ইকুয়াল টু 0। তার মানে ভাইয়া এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। আমি এটা ইচ্ছা মতো নিছি একটা সমীকরণ, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এবং আমি ইচ্ছা মতো আমার নিজের ইচ্ছা হয়েছে আমি এ দিয়ে ভাগ করে দিচ্ছি প্রত্যেকটা পদকে। ঠিক আছে, প্রথমে যেটা এক্স স্কোয়ার সহজ ছিল তাকে দিয়ে ভাগ করে দিচ্ছি, দিয়ে আমি এটাকে এভাবে রেখে দিলাম যে ভাই তুই এইভাবে থাক। এরপরে আমি বলতে চাচ্ছি এখন এই যে আমার সমীকরণটা আছে, এই যে সমীকরণটা আছে, আমি যদি তোমাকে বলি ভাই বলতো এই যে সমীকরণটা আছে এটা কয়টা মূল, তুমি চোখ বন্ধ করো ভাই এখানে 2টা মূল আছে। কেন? কারণ যেহেতু এক্স এর সর্বোচ্চ পাওয়ার 2, তার মানে এখানে এক্স এর 2টা মূল আছে। তো যেহেতু এখানে এক্স এর 2টা মূল আছে, সেই 2টা মূল কি? এখন তুমি মাথায় হাত দিবা আসলে যে সেই 2টা মূল কি। সেটা আমি ধরে নিলাম যে ধরে নাও যে সেই যে 2টা মূল আছে, 2টি মূল, এই 2টা মূলের আমি নাম দিলাম, একটা দিলাম হচ্ছে আলফা, একটা দিলাম আমি কত? বিটা। ঠিক আছে, আমি নাম দিলাম যে ভাই এই যে মূল 2টা আছে এই 2টা মূল নাম হচ্ছে আলফা বিটা। তুমি বলে না আমি মানি না। কেন মানো না? আপনি আলফা বিটা কেন ধরছেন? আপনি এখানে বিটা গামা ধরেন, আপনি এখানে অন্য কিছু ধরেন, ধরতে পারবো, কোনো সমস্যা নেই। বাট আমাদের বইয়ের মধ্যে যেহেতু আলফা বিটা ধরে নিচ্ছে, এই জন্য আমরা আলফা বিটা দিয়ে করবো। তবে একটু তুমি চিন্তা করো যে আমার যে 2টা মূল আছে, এই 2টা মূল হচ্ছে আলফা বিটা। এখন ভাই মূল মানে কি? ভাই মূল মানে হচ্ছে এক্স এর মান। তাহলে এক্স এর মান মানে কি বোঝা? ভাই এক্স এর মান মানে বোঝা হচ্ছে আপনার যে এক্স মাইনাস আলফা, এক্স ইকুয়াল টু আলফা, আর এটা কি ভাই? এক্স ইকুয়াল টু বিটা। কেন? কারণটা ভাইয়া মূল বলতে তো এক্স এর মান বোঝায়, তার মানে এক্স এর 2টা মান, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে কত? বিটা। তাহলে ভাই এক্স ইকুয়াল যে আলফা হয়ে থাকে, তাহলে আমি কি বলতে পারি না যে এক্স মাইনাস আলফা ইকুয়াল টু 0? কারণ এই যে আমি এটাকে পাশে নিয়ে আসলাম। একই রকমভাবে আমি কি এটাকে বলতে পারি না যে এক্স মাইনাস বিটা ইকুয়াল টু কত? 0? এটা বলা যায় কিনা? অবশ্যই যাবে। তার মানে ভাইয়া আমি ধরে নিলাম যে এই সমীকরণের 2টা মূল, একটা হলো আলফা বিটা। তো যেহেতু মূল মানে আলফা বিটা, মানে মূল মানে হচ্ছে এক্স এর মান, এক্স ইকুয়াল টু আলফা, আর এটা কি? এক্স ইকুয়াল টু বিটা। ওকে, তার মানে এক্স ইকুয়াল আলফা মানে বলা যায় এক্স মাইনাস আলফা ইকুয়াল 0, আর এটা কি? এক্স মাইনাস বিটা ইকুয়াল 0। এখন আমি দুটাকে একসাথে লিখতে যাচ্ছি, এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইকুয়াল টু কত? 0। আমি এটাকে এভাবে লিখলাম। এখন তুমি কি করবে? এখন তুমি একটা কাজ করো, এটাকে তুমি একটু ভেঙে ফেলো। এক্স স্কোয়ার মাইনাস বিটা এক্স মাইনাস আলফা এক্স মাইনাস হচ্ছে প্লাস আলফা বিটা ইকুয়াল হচ্ছে 0। ওকে, লাস্টে গিয়ে আমি লিখলাম যে এক্স স্কোয়ার মাইনাস কমন নিলাম এখানে আমি, আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা
ইকুয়াল হচ্ছে 0। লাস্টে গিয়ে আমি একটা কাজ করবো যে এক্স স্কোয়ার প্লাস মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। ওকে, তার মানে আমি শেষ পর্যন্ত আমি এটাকে এভাবে লিখলাম। এখন কথা হচ্ছে ভাইয়া আপনি এটাকে এভাবে কেন লিখলেন, এখনই বুঝবা কেন লিখছি। দেখো আমার লাস্ট লাইনটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল কত 0। এখন আমি 1 নং আর 2 নং করে যদি আমি এখন তুলনা করি, আচ্ছা তোমরা কি লাস্ট লাইনটা দেখতে পারতেছো কিনা আমি দেখিনি একটু, আমি একটু চেক করে নিই যে তোমরা অ্যাকচুয়ালি আমার লাস্ট লাইনটা দেখতে পারতেছো কিনা। ওকে, দেখতে পারতেছো। ওকে, তাহলে 1 নং আর 2 নং আমি চাচ্ছি এখন 1 নং আর 2 নংকে তুলনা করতে। এখন তুমি একটু চিন্তা করো যে আমি যদি এখন এই দুটাকে যদি তুলনা করি, 1 নং আর 2 নংকে যদি তুলনা করি, তাহলে তুমি চিন্তা করো এক্স স্কোয়ার মিলে গেছে, প্লাস প্লাস মিলে গেছে, বি বাই এ এক্স 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 মিলছে, এখন বি বাই এর জায়গায় কি আছে এটা আছে, তাহলে বলতে পারি কিন্তু ভাইয়া যে বি বাই এ ইকুয়াল টু হচ্ছে আমার মাইনাস আলফা প্লাস বিটা, আমি লিখতে পারি বি বাই এ এর জায়গায় আমার এটা আসছে। ওকে, একই রকমভাবে সি বাই এ এর জায়গায় আমার কে আসছে আলফা বিটা, তার মানে আমি কি এখান থেকে বললাম যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি বাই এ, আর আলফা বিটা হচ্ছে আমার সি বাই এ। ওকে, তো এটাই আমার এখানে মেইন জিনিস ছিল, যে সেটা কি ছিল, সেটা হচ্ছে যে আমার যদি দুইটা মূল যদি আলফা বিটা হয়ে থাকে, তাহলে মূলদ্বয়ের যোগফল বলতে আমরা বুঝবো হচ্ছে মাইনাস বি বাই এ, আর মূলদ্বয়ের গুণফল বলতে আমরা কি বুঝবো, সি বাই এ বুঝবো। তার মানে এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে কখনো যদি আমাদেরকে সমীকরণ বের করতে বলে তখন আমরা দুটো জিনিস বের করবো, একটা হচ্ছে আমরা আলফা প্লাস বিটা বের করবো, আর একটা হচ্ছে আমরা কি বলতো আলফা বিটা বের করবো। কারণ আলফা প্লাস বিটা বলতে আমরা যদি তুলনা করি তাহলে আমরা পাবো হচ্ছে কি মাইনাস বি বাই এ, আর আলফা বিটা যদি আমাদের আলফা বিটা আমাদের অবশ্যই লাগবে, তাহলে সেখানে বলবো সি বাই এ। কারণ দেখো তোমার এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা কি বলতো সমীকরণ। তাহলে দেখো যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কি বলতো এখানে একটা ধ্রুবক আছে, তার মানে আমরা যদি আলফা প্লাস বিটা বের করে ফেলতে পারি এখান থেকে, তাহলে কিন্তু এখানে মানটা বসিয়ে দেবো, আর আলফা বিটা বের করে ফেলতে পারলে সেটা কিন্তু এখানে বসিয়ে দেবো মানটা সি বাই এ। তার মানে আমি কিন্তু অ্যাকচুয়ালি একটা কী পাওয়া যাচ্ছে বলতো সমীকরণ পেয়ে যাচ্ছি। তার মানে আমাকে যদি তারা কখনো সমীকরণ বের করতে বলে, তো আমার টার্গেট থাকবে হচ্ছে দুইটা কাজ করা। প্রথম কাজ হচ্ছে আমি যেমনি হোক না কেন আলফা প্লাস বিটা আর আলফা বিটাকে বের করে ফেলবো, পরে কি বলছে এটা পরে দেখা যাবে। তো আমি তোমাকে এতটুকু জিনিস বুঝালাম যে আলফা প্লাস বিটা বলতে কেমনে মাইনাস বি বাই এ আসে, আর আলফা বিটা বলতে কিভাবে সি বাই এ আসে, আমি তোমাকে জাস্ট জিনিসটাকে তুলনা করে বুঝিয়ে দিলাম। তো এটা এখন আমাদেরকে সূত্র হিসাবে মুখস্থ রাখতে হবে। গুড, তার মানে এটা অ্যাকচুয়ালি আমাদের সূত্র, এই সূত্রটা আমরা একটু মনে রাখবো। এখন এই সূত্র দিয়ে অ্যাকচুয়ালি কী কী ধরনের ম্যাথ করা যায় চলো আমরা সেইগুলো একটু দেখে আসি। কারণ আমাদের সূত্র শিখলাম, কিন্তু এখন এটা থেকে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো তো আমাদের জানতে হবে। চলো আমরা একটু শিখে আসি ম্যাথগুলো। ত্রিঘাতের ক্ষেত্র হয়, ত্রিঘাতটা আমি এখন শেখাবো না, যেটা আমি এখন দ্বিঘাতটা নিয়ে আসি, ত্রিঘাতটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। চলো দ্বিঘাত দিয়ে আমরা একটু শিখে আসি। তো প্রথমেই আমরা একটা ম্যাথ শিখবো, সেটা কি দেখো 2 + 2√3i, এটা আমাদের ঢাকা বোর্ডে এসেছিল। মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো। মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো। তোমাকে এই অঙ্কটা খুবই ভালো মতন করে বুঝতে হবে। তোমাকে বলছে এই মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা বের করতে হবে। তো আমি একটু চিন্তা করে দেখি তো, যে মূল বিশিষ্ট মানে কি, অ্যাকচুয়ালি তোমাকে একটা মূল দেওয়া আছে, দুইটা মূল না কিন্তু। তো তোমাকে যখন কোনো সমীকরণ নির্ণয় করতে বলে, এর আগে আমরা দেখলাম যে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস হচ্ছে আলফা বিটা ইকুয়াল হচ্ছে 0, এরকম ছিল। তুমি একটু চিন্তা করো যে এখানে আসলে কী কী ছিল। এখানে ছিল হচ্ছে আলফা বিটা যে দুটা মূল ছিল সেই মূলদ্বয়ের যোগফল, আর এখানে হচ্ছে সেই মূলদ্বয় কি বলতো গুণফল। তার মানে অ্যাকচুয়ালি তুমি যদি সমীকরণ বের করতে চাও, তুমি যদি মূল বিশিষ্ট থেকে তুমি যদি সমীকরণ বের করতে চাও, তোমাকে অবশ্যই দুইটা মূল লাগবে। একটা মূল দিয়ে কখনো সমীকরণ বের করা সম্ভব নয়, কারণ আলফা একটা মূল, বিটা হচ্ছে আরেকটা মূল। আর আমাকে অবশ্যই আলফা প্লাস বিটা আর আলফা বিটার বের করে দেন এখানে মানটা বসাতে হবে। তা আমি এখন লক্ষ্য করলাম যে এটা যদি আমার আলফা হয়, এটা যদি আমি আলফা চিন্তা করি যে 2 + 2√3i, এটা হচ্ছে আমার আলফা, তো আমাকে বিটা লাগবে না? হ্যাঁ ভাই, আমার বিটা তো লাগবে। তাহলে এই যে আমি বিটা এখন বের করবো, সেই বিটাটাকে আমি কীভাবে বের করবো? মনে রাখবে ভাইয়া যে এটা একটা কি জটিল সংখ্যা।
জটিল সংখ্যার ক্ষেত্রে যে মূলদ্বয় থাকে না, সে মূলদ্বয় হচ্ছে একটা অনুবন্ধী। কথা আমি আবার বলে দিচ্ছি, তোমাকে যদি কখনো পরীক্ষার মধ্যে একটা মূল দেয় এবং সেটা যদি জটিল সংখ্যার ক্ষেত্রে একটা মূল দেবে সবসময়ের জন্য, আর আরেকটা মূল চোখ বন্ধ করে লিখে দেওয়া যাবে, সেটা কি 2 - 2√3i। তার আমি তোমাকে বলেছিলাম যে এই একটা হচ্ছে আরেকটা কি বলতো অনুবন্ধী জটিল সংখ্যা। তার মানে আমরা মনে রাখবো যে আমাদের যদি কখনো এরকম জটিল সংখ্যা ভিত্তিক একটা মূল দেয়, আরেকটা মূল আমরা চোখ বন্ধ করে বের করে ফেলতে পারবো। তার মানে একটা আলফা একটা বিটা। ওকে, তো এখন তুমি এখান থেকে যদি চিন্তা করো যে x² মাইনাস আলফা প্লাস বিটা মানে কি, এটাকে যোগ করতে হবে 2 + 2√3i প্লাস 2 - 2√3i প্লাস আলফা বিটা মানে কি গুণ করতে হবে 2 + 2√3i ইন্টু 2 - 2√3i ইকুয়াল টু কত 0। তার মানে দেখো ভাইয়া আমাদের কিন্তু এটা একটু আগে আমরা সূত্র কিন্তু শিখে আসলাম যে x² মাইনাস মূলদ্বয় যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয় গুণফল ইন্টু ইকুয়াল টু কত 0। সেখান থেকে আমাদের আলফা বিটা ছিল, তাহলে মূলদ্বয়ের যোগফল আর মূলদ্বয়ের গুণফল জাস্ট মানটা বসাই দিলাম। এখন এখানে তোমাকে অ্যাকচুয়ালি ক্যালকুলেশনটা করতে হবে x² মাইনাস এটা একটা কাটাকাটি, এখানে একটা এক্স হবে, অনেক সময় এক্স লিখতে আমি নিজেও ভুলে যাই, তোমরা ভুলে যাবে, এটা যেন ভুল না হয়। 2 আর 2 যোগ করলে 4 হয়, 4x প্লাস দেখো a + b ইন্টু a - b, তার মানে কি লেখা যায় বলতো a² মাইনাস হচ্ছে কি বলতো b², a² মাইনাস b²। ওকে, তার মানে ইকুয়াল টু 0। x² মাইনাস হচ্ছে 4x প্লাস হচ্ছে 4 মাইনাস 2 এর উপর স্কোয়ার করলে কত হয় বা 2 এর উপর স্কোয়ার করলে হয় 4, আর √3 এর উপর স্কোয়ার করলে কত হয় ভাই 3 হয়, আর i², তাই মনে রাখবা যে তোমরা যারা এটা করো না এই চ্যাপ্টারটা, মনে রাখবা i² মানে হচ্ছে -1, এটা মুখস্থ রাখবা। যারা তোমরা এই জটিল সংখ্যা চ্যাপ্টারটা করো না তারা একটু মনে রাখবা যে i এর উপর স্কোয়ার করলে i², আর i² মানে কত হয় -1, তাহলে আমি এখানে ডিরেক্ট -1 লিখে দিলাম। আর তুমি আমাকে বলো ভাইয়া যে 4 3 কত হয় 12 হয়, আর -1 মানে কত, যে 12 একে 12, তার মানে মাইনাস মাইনাসে প্লাস, তার মানে প্লাস হচ্ছে 12 ইকুয়াল টু কত 0। তো লাস্ট আমি এখানে বলবো x² মাইনাস হচ্ছে 4x প্লাস 16 ইকুয়াল টু কত 0। তাহলে এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। তাহলে আমরা এখানে খালি এতটুকু জিনিস মনে রাখবো যে i² মানটা কত হয় -1 হয়। সো তুমি দেখবা যে এরকম টাইপের অনেকগুলো অঙ্ক তোমার বইয়ের মধ্যে দেওয়া আছে, যে একটা জটিল মূল দেওয়া আছে, আরেকটা জটিল মূল তুমি নিজ দায়িত্বে ধরে নিবে, তখন তুমি এখানে যোগফল আর বিয়োগফল গুণফল করলে তোমার অ্যান্সারটা চলে আসবে। ওকে, তোমরা আমাকে একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে যে তোমরা অ্যাকচুয়ালি সবগুলো ম্যাথ বুঝতে পেরেছো কিনা এখন পর্যন্ত আমাদের যা যা করানো হচ্ছে। ওকে, অনেকগুলো যে ক্লিয়ার ভাইয়া ক্লিয়ার, তার মানে এরকম টাইপের যদি তোমাকে কোনো জটিল মূল দিয়ে দেয় তাহলে আরেকটা মূল নিজ দায়িত্বে ধরে নিয়ে অঙ্কটা করে ফেলবে। হ্যাঁ অবশ্যই অঙ্কটা ইজি। ওকে, আমি তোমাদের এখন আরেকটা ম্যাথ করে দেবো, যে ম্যাথটা মনে রাখবা যে বাংলাদেশের প্রত্যেকটা বোর্ডে এই ম্যাথটা এসেছিল, অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটা বোর্ডে এই ম্যাথটা এসেছিল। চলো আমরা সেই ম্যাথটা একটু দেখে ফেলি। সেই ম্যাথটা আমাকে একটু লিখতে হবে, ম্যাথ একটু বড়। ওকে, সেটা হচ্ছে এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূল দুটি যথাক্রমে x² মাইনাস 2ax মাইনাস a² মাইনাস প্লাস a² মাইনাস b² ইকুয়াল টু 0, যেখানে তারা বলছে হচ্ছে b গ্রেটার দেন হচ্ছে 0, এটা একটা শর্ত দিয়ে দিছে। যেখানে মূল দুটির যোগফল এবং অন্তরফলের যোগবোধক মানের সমান। লাইনটা অনেকে বুঝবেন আমি জানি, আমি তোমাকে জিনিসটা বুঝিয়ে দিব।
যোগবোধক এবং অন্তরফলের, আচ্ছা লাইনটা আমি একটু দেখিনি, অন্তরফলের যোগবোধক মানে সমান। ওকে, তো প্রথমে তুমি আগে এতটুকু জিনিস একটু বুঝে নাও যে আমাদেরকে এখানে তারা যে দ্বিঘাত সমীকরণটা দিয়েছে তার অবশ্যই কি দুইটা মূল থাকবে। তো এই দুটা মূল নিয়ে তারা কথাবার্তা বলছে, মূল দুটির যোগবোধক এবং অন্তর্বোধক যোগফল বোধক আবার লিখছে, অন্তর্ফলের যোগবোধক। এই লাইনটা একটু পরে তোমরা বুঝো। আগে আমি বলে দিচ্ছি, আমার এখানে যে সমীকরণটা আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে টোয়াইস এ এক্স প্লাস হচ্ছে এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এই যে সমীকরণটা আছে, এই সমীকরণের যে দুটা মূল, সেই মূলগুলো কে কে, সবসময় যেন আজীবন ধরে নেবা আলফা আর বিটা। ওকে, এবার আমি তোমাকে বললাম যে বলো তো ভাই এখান থেকে আলফা প্লাস বিটাকে আমরা বের করতে পারি নাকি পারি না। তুমি বলবে আলফা প্লাস বিটা কীভাবে বের করবো ভাইয়া? আলফা প্লাস বিটা মানে আমরা বলেছিলাম কি বলতো, মাইনাস বি বাই এ। ওকে, তাহলে মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই কত এ। জিনিসটা কিরকম দেখো, মাইনাস তো আজীবন থাকবে, বি এর মান কত মাইনাস টোয়াইজ এ, আর ডিভাইড বাই কি বলতো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তার মানে মাইনাসে মাইনাসে কাটাকাটি, তার মানে আমার আলফা প্লাস বিটা আমি বের করে ফেলতে পারছি। একই রকমভাবে আমরা আলফা বিটা একটু বের করি, অর্থাৎ মূলদ্বয়ের গুণফল। আলফা বিটা মানে কি ভাই? সি বাই এ, সি হচ্ছে এটা, এ হচ্ছে এটা, তাহলে সি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এর মান কত বলতো 1। তার মানে আলফা প্লাস বিটা আমি আলফা বিটা বের করে ফেললাম। তো দেখো যে মূল দুটির যোগফল, দেখো মূল দুটির যোগফল আমি বের করছি, আর ইচ্ছা করে আমি গুণফলটা বের করে রাখি দিচ্ছি যদি কোনো কাজে লাগে, এই জন্য বের করে রাখছি। তাহলে মূল দুটি আমি যোগফল বের করছি। এখন তারা বলছে যে অন্তর্ফল, তার মানে কি এই দুটা মূলদ্বয় কি অন্তর্ফলে বের করতে হবে। এখন তুমি কি মনে রাখবে ভাইয়া, অন্তর্ফল মানে হচ্ছে যে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার, আলফা প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অনুসিদ্ধান্ত আছে, সেটা হচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা অর্থাৎ আমার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র না, এটা অনুসিদ্ধান্ত আমাদের একটা আছে যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 4ab। এখন কথা হচ্ছে ভাইয়া যে তোমাকে তারা বলছে অন্তর্ফল, অন্তর্ফল মানে এই স্কোয়ারটা হবে না, তো এই স্কোয়ারটা যদি ওপাশে চলে যায় তাহলে কী হবে বলতো, প্লাস মাইনাস রুট ওভার। তার মানে আমি বললাম যে এই স্কোয়ারটা হলো না, তাহলে এই পাশে গেলে কী হবে, প্লাস মাইনাস রুট ওভার। আশা করি এই জিনিসটা সবাই বুঝতে পারছো যে প্লাস মাইনাস রুট ওভার হবে এখানে। এখন তোমাকে বলছে অন্তর্ফলের যোগবোধক, যোগবোধক মানে কি, যে এই যে ভাই মাইনাসটা আছে, মাইনাসটা লেখা যাবে না, তাহলে এখানে কী লিখতে হবে, শুধুমাত্র পজিটিভটা। তার মানে আলফা মাইনাস বিটা এটা তারা বের করতে বলছে, আর এটা অ্যাকচুয়ালি সূত্র থেকে আসছে। ওকে, তাহলে এখন আমরা এখান থেকে লিখতে পারি কি, রুট ওভার আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, মানে তুমি এটা লিখবা 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তারপরে আমি তোমাকে এতটুকু জিনিস বোঝাতে সক্ষম হয়েছে যে অ্যাকচুয়ালি এখানে আমরা কী করেছি, তাই না, যে আলফা মাইনাস বিটা ইকুয়াল হচ্ছে রুট ওভার আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস কী বলতো 4 আলফা বিটা, আর আলফা প্লাস বিটা এই যে এটার উপর স্কোয়ার দিবা, আর 4 আলফা বিটা মানে হচ্ছে এটা তুমি লিখবা। এখন এই অঙ্কটা আমি তোমাকে শেষ পর্যন্ত অবশ্য করে দিব না, তুমি একটু চিন্তা করো যে আমার আলফা প্লাস বিটা হয়েছে আর কি বলতো আলফা মাইনাস বিটা হয়েছে। তো আমাকে অ্যাকচুয়ালি তার প্রশ্নের মধ্যে কী বলছে, আমি প্রশ্নটা মুছে ফেলছি। আচ্ছা আচ্ছা, যোগবোধক মানের সমান বলছে তারা। আচ্ছা আমি মনে একটু ভুল করছে, আমি তোমাদের হয়তো বা এখানে তোমার সরি, এখানে তোমার 1 হবে, তাই না, আমি এক্সট্রিমলি সরি, যে তোমার মাইনাস বি বাই কত বলতো এ, আমি বি বাই সি ধরছি, হ্যাঁ বি বাই এ, তার মানে এখানে এর মান কত 1, তার মানে অ্যাকচুয়ালি এখানে টোয়াইজ এ হবে, হ্যাঁ আমি এক্সট্রিমলি সরি, এখানে টোয়াইজ এ হবে, আর সি বাই এ। ওকে, তাই তো বলি এখানে এত জিনিসটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে কেন, রুট ওভার আর আলফা প্লাস বিটা মানে কি টোয়াইজ এ হোল স্কোয়ার, টোয়াইজ এ হোল স্কোয়ার মাইনাস হচ্ছে কত 4 এ স্কোয়ার মাইনাস হচ্ছে কত বি স্কোয়ার। তাহলে আমি যদি এখন ক্যালকুলেশন করি তাহলে আমি পাচ্ছি এখানে তোমার 4a স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার প্লাস হচ্ছে কি 4b স্কোয়ার। তাহলে এখান থেকে তোমার ক্যালকুলেশন করলে আসবে কত 2b আসবে, হ্যাঁ টোয়াইজ বি আসবে, টোয়াইজ বি। আর আমাকে প্রশ্নে কি বলছে, আমাকে বলছে অন্তর্ফলের যোগবোধক মানের হচ্ছে সমান। তো আমার তো এখানে মোটামুটি কাহিনী খতম হয়ে গেছে। তার মানে আমার আলফা মাইনাস বিটা কত বেরিয়েছে কত টোয়াইজ বি বের হয়ে গেছে। ওকে,
তাহলে এখন তুমি দেখো যে আমাদের কি ছিল এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস হচ্ছে 0, এটা আমাদের ছিল। এখন তোমাকে এখানে একটু বুঝতে হবে যে তোমাকে শেষে বলছিল কি বলতো যে যোগ তোমার যোগফল এবং কি বলতো অন্তরফল, এই দুটোর কথা বলছে। তুমি একটু চিন্তা করো যে আমার যোগফলটা কত বেরিয়েছে বলতো টুয়াইস এ, আর এদের অন্তরফলটা কত বেরিয়েছে বলতো টুয়াইস বি। তার মানে আমার এইটাকে যদি আমি এখন পুরাটাকে যদি আমি একটা মূল চিন্তা করি টুয়াইস এ, আর এটাকে আমার আরেকটা মূল কি বলতো টুয়াইস বি। তার মানে ভাইয়া টুয়াইস এ প্লাস হচ্ছে টুয়াইস বি, ঠিক আছে, টুয়াইস এ প্লাস হচ্ছে কি টুয়াইস বি, আর এখানে কি বলবো টুয়াইস এ ইন্টু হচ্ছে কি টুয়াইস বি। কারণ তোমাকে তারা বলে দিচ্ছে যে এদের যোগফল এবং কি বলতো অন্তরফল, যোগফল আর অন্তরফল নিয়ে তোমাকে একটা সমীকরণ গঠন করতে বলছে। তাহলে যোগফলটা তোমার কত বেরিয়েছে ভাইয়া টুয়াইস এ, আর তোমার অন্তরফলটা কত বেরিয়েছে বলতো টুয়াইস বি। তার মানে আমরা এখন বলবো এই টুয়াইস এ আর টুয়াইস বি কে তুমি একবার যোগ করবে, আর টুয়াইস এ আর টুয়াইস বি কে একবার তুমি কি করবে গুণ করবে। এরপর তুমি এখানে ক্যালকুলেশন করে যা পাবে সেটা হচ্ছে তোমার কি বলতো অঙ্কের অ্যান্সার। তো আমি এখানে প্রথমে একটু মিস্টেক করে ফেলেছিলাম। তো আমি জানি যে হয়তো বা তোমরা অনেকে অলরেডি বলা শুরু করছো যে ভাই আপনি ভুল করেছেন। ওকে ওকে গুড, আমি দেখছি যে অনেকে তোমরা লিখতেছো ভাই আপনি একটু ভুল করেছেন, ভেরি গুড। যাই হোক তোমরা যে ভুলটা ধরতে পেরেছো এটাতে আমি অনেক অনেক বেশি খুশি। আর আমি চেষ্টা করছি তোমাদেরকে অসংখ্য ম্যাথ করানোর জন্য, এবং আমি তোমাদেরকে অবশ্যই পিডিএফটা দিয়ে দেবো। আমি পিডিএফটা চেষ্টা করবো আজকে দেওয়ার জন্য। যদি আমি আজকে না দিতে পারি তার মানে তোমরা অবশ্যই কিন্তু আমাদের যে দ্বিতীয় ক্লাসটা আছে সেই দ্বিতীয় ক্লাসটার পরে কিন্তু পিডিএফটা পেয়ে যাবে, এবং সেই পিডিএফ অনুযায়ী কিন্তু আমাদের এক্সাম হবে। যোগ বোধকটা বুঝি নাই। দেখো ভাইয়া যে আলফা মাইনাস বিটা আমাদের যদি সূত্র তুমি চিন্তা করো যে এ মাইনাস বি অনুসিদ্ধান্ত, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা হচ্ছে ক্লাস 6 এর একটা সূত্র। হ্যাঁ, তো আমি যদি এখন স্কোয়ারটাকে সরাই দেই তাহলে আমি কি লিখবো ভাইয়া প্লাস মাইনাস রুট ওভার, এটা লিখবো তাই না, যে আমার এখান থেকে স্কোয়ারটা আমার এই পাশে চলে যাওয়া আমার কি প্লাস মাইনাস রুট ওভার হয়ে যাওয়া। তো এখন যদি তোমাকে বলছে অন্তরফলের যোগ বোধক, তার মানে অ্যাকচুয়ালি এখানে তোমার রুট ওভার থাকবে, এখানে তোমার মাইনাসটা বাদ যায়, শুধুমাত্র কি বলতো প্লাসটা থাকবে, এটা তোমার অন্তরফলের যোগবোধক। ওকে, তো গুড। যাই হোক তোমরা রাত 11:30 প্লাস হয়ে গেছে এবং তোমরা কিন্তু এখনও আমাদের সাথে আসো, আর আমাদের কিন্তু এখনও অনেক অনেক বোর্ডের ম্যাথ বাকি আছে। এই বোর্ডের ম্যাথগুলো কিন্তু আমরা আমাদের পরবর্তী যে বহুপদীয় সমীকরণের ক্লাসটা হবে সেটা হয়তো বা তোমাদের শুভ ভাইয়া, তোমাদের ইয়াসিন ভাইয়া, তোমাদের আব্দুল রহমান ভাইয়ের পরে আমি আবারও লাইভে চলে আসবো। আর তখনই কিন্তু আমরা আমাদের এই বহুপদীয় সমীকরণের চ্যাপ্টারটি ফিনিশিং দেবো, কারণ বেসিক বোঝানোর জন্য তোমার হয়তো বা আমি অনেক সময় নিয়েছি, কিন্তু এর পরবর্তীতে যে ক্লাসটা আসবে সেখানে কিন্তু আমি আর বেসিক কোনো কিছু বুঝাবো না ঠিক মতন, কারণ আমি তোমাকে বেসিক অলরেডি দিয়ে দিয়েছি। আরও বেশ কিছু ছোটোখাটো বেসিক আছে সেগুলো বোঝাতে সময় লাগবে না, এরপর আমরা শুধুমাত্র ম্যাথ করে যাব। আর যখন আমরা ম্যাথ করব তখন কিন্তু আমাদের ম্যাথের ক্ষেত্রে আমরা কিন্তু অনেক এক্সপার্ট হয়ে যাব। সো আজকের ক্লাসটা বেশি করে আমি টানবো না, আমাদের ক্লাসটা অলরেডি 1 ঘন্টা 40 মিনিট প্লাস হয়ে গিয়েছে। তো তোমরা অবশ্যই আমাদের বন্দি পাঠশালা পেজে বা গ্রুপে সবসময় খেয়াল রাখবে যে আমরা আমাদের ক্লাসের অ্যানাউন্সমেন্টগুলো করে দিই, এবং আমরা কোন দিন কোন ক্লাস লাইভে নিব সেটা কিন্তু আমরা বলে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই নজর রাখবে। আর আবারও বলবো যে তোমরা অবশ্যই বন্দি পাঠশালার সাথে থাকবে। তোমরা একটু চিন্তা করে দেখো যে আমাদের সাথে সবসময়ের জন্য অনেক ওই স্টুডেন্ট কিন্তু আমাদের লাইভ ক্লাসগুলো করে। আর যারা আমাদের বলছে যে বয়কট বন্দি পাঠশালা তাদেরকে আমরা অবশ্যই ধিক্কার জানাবো, কারণ এরকম মানব সেবামূলক কাজে যারা বাধা দিয়ে থাকে তারা আসলে তোমার কতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি সেটা আমার বোধে আসে না, কারণ এটা দেখার পরে আসলে আমি নিজেও তোমার কি বলবো আর কি, যে তাদেরকে আসলে মানে যারা এইভাবে কাজগুলো করেছে তাদের প্রতি আমার নিজেরও অনেক ঘৃণা জন্মায় গেছে, যদিও আমি কখনো ঘৃণা নিয়ে আসি না, বা তবুও আমার তাদের প্রতি অনেক বেশি ঘৃণা চলে আসছে। আর মনে রাখবা যে ছোট্ট একটা কথা, যে নামের সাথে
আমরা কিন্তু ইচ্ছা করলে এটা বলতে পারতাম যে দেখো যে আমার পুরো লেখা ক্লাস তোমার আব্দুর রহমান ভাই গুণগত রসায়ন এগুলো কিন্তু আমরা ইউটিউবে দিয়ে দিয়েছি। তার মানে কিন্তু আমরা এখানে দাবি রাখতে পারি না যে এখানে টোটাল আমাদের 10 লক্ষ 15 লক্ষ 20 লক্ষ এত টাকা খরচ করে আমরা এই ক্লাসগুলো তোমাদেরকে ফ্রি দিয়ে দিয়েছি। এটা কখনোই আমরা তোমাদেরকে বলতে পারি না, কারণ স্টুডেন্টদের কাছে আমরা কখনো আমাদের পরিশ্রমটা টাকা দিয়ে বলতে পারি না যে আমি আজকে ক্লাসটা আমার হচ্ছে 1 লক্ষ টাকার ছিল, আজকে ক্লাসটা আমি 1 লক্ষ টাকা, এই 1 লক্ষ টাকা আমি তোমাদেরকে দিয়ে দিলাম। কেন কীভাবে দিলাম? এই যে আমি একটা ক্লাস নিলাম, এই একটা ক্লাসের মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা। আর তোমরা তো আমাকে অনেকে প্রশ্ন করবে কীভাবে আপনার ক্লাসটা 1 লক্ষ টাকা হয়? তোমার দিক থেকে এটা প্রশ্ন, কিন্তু আমি বলবো যে আমার এই ক্লাসটা হচ্ছে কোটি টাকার সমান, সেটা আমার দিক থেকে। কিন্তু আমি সেটা তোমাকে কোনোভাবে বুঝাতে পারবো না যে আমার এই ক্লাসটা কীভাবে কোটি টাকার সমান, কারণ এটা থেকে অনেক স্টুডেন্ট উপকৃত হচ্ছে, অনেকেই উপকৃত হচ্ছে। কিন্তু আমি কখনো তোমাকে এই টাকার কথাটা উল্লেখ করতে পারি না যে আমি এত লক্ষ টাকা দিয়ে আমি তোমাকে এই কোর্সটা দিয়ে দিচ্ছি, বা এত লক্ষ টাকা দিয়ে আমি তোমাকে এই জিনিসগুলো দিয়ে দিচ্ছি। এই জিনিসটা কিন্তু কখনো বলতে পারবো না। এটা হচ্ছে একটা ফেক মোটিভেশন করে ফেকভাবে স্টুডেন্টদেরকে সেদিকে প্রলুব্ধ করা। তো আমরা কখনো এইসব ফেক দিকে অগ্রসর হব না। মনে রাখবা যে টিচারদের কন্টেন্ট বা টিচারদের মূল্যায়ন কখনো টাকা দিয়ে করা সম্ভব নয়। টিচারদের মূল্যায়ন হয় তার সম্মান দিয়ে, কখনো টাকা দিয়ে হয় না। তো এই জিনিসটা তোমরা মনে রাখবা যে আমরা বারবার বলে আমরা ফেক ব্যাপারগুলো আমরা সামনে তুলে ধরবো। আর আরেকটা মনে রাখবা যে যখন বন্দি পাঠশালার সামনে কোনো একটা ব্র্যান্ডের লোগো চলে আসবে, ধরো যে RFL বন্দি পাঠশালা, তখন মাথায় রাখবা বন্দি পাঠশালার প্রত্যেকটা কাজের বিনিময়ে RFL টাকা দিয়েছে। আমি আবারও বলতেছি, RFL, তার মানে বলি না যে ভাই আপনি RFL কোম্পানির কাছে কত টাকা নিয়েছেন। আচ্ছা যাক, সিগমা ফ্লো মার্কার নাম হচ্ছে সিগমা ফ্লো, এটা আমার খুব ফেভারিট, এটা আমি উদ্ভাসে ইউজ করতাম, উদ্ভাসে এই মার্কারটা ইউজ করে, খুব জোস একটা মার্কার। তাই বললাম সিগমা ফ্লো বন্দি পাঠশালা, ঠিক আছে? তো যেহেতু বন্দি পাঠশালা আগে আমি সিগমা ফ্লো নামটা অ্যাড করেছি, তার মানে মনে রাখবা যে বন্দি পাঠশালা এই যে ডাস্টারটাও আমার এই সিগমা ফ্লো এই কোম্পানি আমাকে দিবে। তো আমি একটা লোগো, একটা ট্যাগ লাগিয়ে আমি কখনো বলতে পারি না যে এই ডাস্টারটা আমি নিজের টাকায় কিনেছি, কারণ এটার জন্য তারা আমাকে টাকা দেবে। কেন? কারণ আমি আমার নামের আগে আমার বন্দি পাঠশালা যে ব্র্যান্ড, এই ব্র্যান্ডের আগে আমি আরেকটা ব্র্যান্ড লাগিয়ে দিয়েছি, তারা আমাকে এখানে তোমার টাকা দিবে, বা তারা আমাকে এখানে ইনভেস্ট করবে। তো সেই ট্যাগ লাগিয়ে আমি কখনো বলতে পারি না যে আমার এই ক্লাসটার মূল্য 1 লক্ষ টাকা। তো এই ব্যাপারগুলো আমরা সবসময় বন্দি পাঠশালা তোমাদের সামনেই নিয়ে আসবে, কারণ আমরা বলেছি যে বন্দি পাঠশালার স্বতন্ত্র প্ল্যাটফর্ম। বন্দি পাঠশালা একসময় স্পন্সর নিয়েছিল, তাই বলে তারা নাম বিক্রি করে দেয় নাই, তারা তাদের নামটা স্বতন্ত্রভাবে রেখে দিয়েছিল। এখন আমাদের আর কোনো প্রয়োজন নেই, তো আমরা এখন আর কোনো স্পন্সরের দিকে যাচ্ছি না। বাট মনে রাখবা যে যখন কোনো প্ল্যাটফর্ম নামের আগে কোনো কোম্পানি অ্যাড করবে, তখন এই কলমেরটা বলো বা এই ডাস্টারটা বলো, এই বোর্ডটা বলো, সবই সেখান থেকে প্রোভাইড করবে। সেখানে আমরা কখনো বলতে পারবো না যে আমি এত লক্ষ টাকা দিয়ে স্টুডেন্টের জন্য এই কাজটা করেছি, কারণ সেই কাজটা করার জন্য সেই কোম্পানি আমাকে টাকা দিবে। সো এইসব ফেক মোটিভেশন দিয়ে তোমরা কখনো প্রলুব্ধ হবে না। আর বন্দি পাঠশালার ক্লাসগুলো করার সময় তোমরা বেশ কিছু জিনিস জানতে পারবে, সেটা হচ্ছে যে ফেকভাবে তোমাদের কীভাবে প্রলুব্ধ করা হয় সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। অথবা অনেকে বলবো যে ভাই ক্লাসে তো চিল্লান কেন, এইসব চিল্লানি কেন দেন? ক্লাসে আমি এই জন্য চিল্লাই যে তোমার মাথা যেন ব্রেন ওয়াশটা না হয় ফেক কোনো কথাবার্তা শুনে, তোমার মাথাটা ব্রেন ওয়াশ হোক আমার কথা শুনে, যেখানে আমি তোমাকে সত্য কথাগুলো তুলে ধরবো। আর এরকম সত্য কথাগুলো তুলে ধরার জন্য বাংলাদেশে কোনো প্ল্যাটফর্ম আছে বলে আমার জানা নেই। আমরা সবসময়ের জন্য চেষ্টা করব তোমাদেরকে সত্য কথাগুলো তুলে ধরার জন্য। আর এই সত্য কথাগুলো তুলে ধরার জন্য যদি অনেকে আসে আমাদের গ্রুপের মধ্যে হাহারিয়েক দেয়, আমাদের গ্রুপের মধ্যে লেখে বয়কট বন্দি পাঠশালা কখনো বয়কট হবে না। বন্দি পাঠশালা কোনো দিন বয়কট হবে না, কারণ এখানে লাখ স্টুডেন্ট বুঝে গিয়েছে যে বন্দি পাঠশালার কোয়ালিটি কীরকম। সো আমরা আসলে কোনো কিছুতে ভয় পাই না, বা ছোটো বাচ্চাদের কোনো স্ট্যাটাস বলো বা যাই বলো না কেন এসবে আমরা মাথা ঘামাই না। আমরা জানি যে আমরা লাইভ ক্লাসে আসলে স্টুডেন্টের ভালোবাসায় আমাদের লাইভ ক্লাসে তারা অবশ্যই অ্যাটেন্ড করবে। একটা মজার ব্যাপার বলি যে যারাই কিনা আমাদের এখানে এসে হা দিয়েছিল, তাদের মধ্যে 2-3 জন তোমাদের জিলানি ভাই এগুলার কাজ করে থাকে, তাকে মেসেজ দিয়েছে ভাইয়া আমি আই এম এক্সট্রিমলি সরি যে আমি অন্য কারো দ্বারা প্রলুব্ধ হয়ে আমি আপনাদের এইখানে পোস্টে গিয়ে একটা কমেন্ট করে এসেছিলাম, সেটা খুবই বাজে ছিল, এই কমেন্টটা আমি করেছি ভাইয়া, আপনি আমাকে মাফ করে দেন। ইয়াস, আমার জিলানি বললো যে কেন কী দরকার তোমার এখানে ক্লাস, কী দরকার বন্দি পাঠশালা গ্রুপে থাকা? সে বলছে ভাই আমি আসলে ওই সময় জন্য আমার মাথাটা একটু গরম হয়ে গেছিলো, কিন্তু আমি পরে বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি বন্দি পাঠশালায় ক্লাস না করতে পারলে, বন্দি পাঠশালায় ফ্রি লাইভ ক্লাস না করতে পারলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, কারণ এখান থেকে আমি অনেক কিছু শিখতে পারি। তো তারপর আমরা সেই ছেলেটা অ্যাকচুয়ালি তাকে আমরা বললাম তুমি ঠিক আছে, তোমাকে যে আমরা একবার ব্লক করছি তোমাকে আমরা খুলবো না। তো সে বললো ভাই আমি এখন কী করতে পারি? আমি বললাম তুমি নিউ কোনো একটা আইডি খুলে, ফেক কোনো একটা আইডি খুলে তুমি আমাদের গ্রুপে জয়েন হয়ে পড়ো।
তো তারপর হয়তো তোমাদের জিলানি ভাইয়া মেবি শেষ পর্যন্ত তাকে গ্রুপে ব্লগটা খুলে দিয়েছিল, এটা আমার জানা শেষ পর্যন্ত জানা কথা। তো এটাই বলবো যে তাৎক্ষণিকভাবে কারো কথা প্রলুব্ধ হয়ে কোনো একটা প্ল্যাটফর্মে গিয়ে উল্টাপাল্টা কমেন্ট করিও না। আমাদের এখানে অনেক মডারেটর আছে, আমাদের এখানে অনেকে কাজ করে থাকে, যারা এখানে সবসময় চেক করে যে কোনো একটা স্টুডেন্ট 1 লক্ষ স্টুডেন্টকে কোনো ভুল পথে নিয়ে যাচ্ছে কিনা, এগুলো সবসময় আমরা চেক রাখি। সো আশা রাখি যে তোমরা রক্ত গরম করে কোনো প্ল্যাটফর্মের বিরুদ্ধে গিয়ে কোনো কথা বলে আসবে না, সেটা আমাদের প্ল্যাটফর্ম হোক, সেটা অন্য প্ল্যাটফর্ম হোক, কখনো কোনো প্ল্যাটফর্মকে তোমরা দিবে না, মানে উল্টাপাল্টা কোনো কমেন্ট করবে না, কারণ কোনো না কোনো প্ল্যাটফর্মকে তোমার প্রয়োজন পড়বে, আজ হোক না কাল হোক ওই প্ল্যাটফর্মে তোমার প্রয়োজন পড়বে, সেটা আমাদের প্ল্যাটফর্ম হোক বা অন্য কোনো প্ল্যাটফর্ম হোক। প্রত্যেকটা প্ল্যাটফর্ম তার নিজ নিজ জায়গা থেকে বেস্টটা দেওয়ার চেষ্টা করে, আর সেই বেস্টের মধ্যে যদি বেস্ট থাকে সেটা হচ্ছে বন্দি পাঠশালা। আমি আবার বলবো, প্রত্যেকটা প্ল্যাটফর্ম তার নিজ নিজ জায়গা থেকে বেস্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই বেস্টদের মধ্যেও যদি বেস্ট কোনো প্ল্যাটফর্ম থাকে সেটা হচ্ছে বন্দি পাঠশালা। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর তেমন কোনো কথাবার্তা বলবো না। তোমরা অবশ্যই বন্দি পাঠশালার সাথে থাকবে, বন্দি পাঠশালা কোর্সে থাকবে। আর এই যে ফেক নিউজগুলো আছে, ফেক নিউজগুলো আমরা অবশ্যই তোমাদেরকে বলবো। আর আমরা জানি যে তোমরা প্রত্যেকের ফ্যামিলি থেকে মূল্যবোধ এই জিনিসটা শিখে এসেছো। আমার কাছে কেউ মূল্যবোধ শিখতে আসবে না, আমি তোমাকে পড়াতে আসি, তুমি পড়া শিখবে। আর যে ফেক মোটিভেশনগুলো আছে, সেই ফেক মোটিভেশনের সত্যতা কাব্য ভাইয়ের কাছ থেকে জেনে নেবে। কারণ প্রত্যেকটা মানুষের কাছ থেকে তুমি যদি মূল্যবোধ শিখো, তাহলে ফেক মোটিভেশনের বিরুদ্ধে তোমাকে কে কথা শিখাবে, তোমাকে কে শিখাবে যে এটা ফেক মোটিভেশন আর এটা হচ্ছে তোমার ট্রুলি একটা মোটিভেশন, এগুলোর পার্থক্য তোমাকে কে শিখাবে? তার মানে মূল্যবোধ আমি জানি তোমরা প্রত্যেক ফ্যামিলি থেকে শিখে এসেছো, বাট ফেক জিনিসগুলো ফ্যামিলি থেকে অনেকে শিখে আসো নাই, সেগুলো আমাদের বন্দি পাঠশালা থেকে শিখে নেবে এবং আমাদের ক্রেজি কোর্সের ফুল শর্ট সিলেবাস এখানে কমপ্লিট করবে। ভালো থেকো।